আজকে হচ্ছে 2 জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর অষ্টম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির অষ্টম ক্লাস। আজকে আমরা আমাদের সাজেশনের যে 9 নম্বর প্রশ্নটা এটা আলোচনা করব। দেখেন, 9 নম্বরের প্রশ্নে আছে সেটা হলো যে নারাজি আবেদন বা প্রোটেস্ট পিটিশন কি। পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী কি কোনো প্রতিকার আছে? সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উত্তর দাও। একই উত্তর। ওই নারাজি আবেদন নারাজি আবেদন বা প্রোটেস্ট পিটিশন কি, এটার উত্তরও যা। আর পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী মানে হচ্ছে ইনফরমেন্ট যিনি, তার কোনো প্রতিকার আছে কিনা। তো দেখেন, গতদিন আমরা নারাজি পিটিশন হালকা একটু আলোচনা করেছিলাম যে সাধারণত কোনো মামলা, সেটা জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, যখন কোনো মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যিনি নালিশকারী, সিআর মামলার ক্ষেত্রে বলে নালিশকারী এবং জিআর মামলার ক্ষেত্রে বলে ইনফরমেন্ট বা রাষ্ট্রপক্ষ বা সংবাদদাতা, তারা যদি অসন্তুষ্ট হয় তাহলে সংক্ষুব্ধ ওই বাদী পক্ষের বা রাষ্ট্রপক্ষের প্রতিকার আছে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দেওয়ার। এই আপত্তিটাকে বলা হয় আপনার নারাজি দরখাস্ত বা নারাজি পিটিশন। তো দেখেন কিভাবে বিষয়টা, যদি জিআর মামলা হয়, জিআর মামলায় একটা পর্যায়ে গিয়ে তো পুলিশ তদন্তকারী ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত শেষে উনি পুলিশ রিপোর্ট জমা দিবে 173 ধারায়। 173 ধারায় জমা দেওয়ার পরে দেখা গেল যে পুলিশ রিপোর্ট মানে তো চার্জশিট প্লাস ফাইনাল রিপোর্ট বোথ। তো চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যাই হোক না কেন, যিনি মামলাটা দায়ের করছে, চার্জশিট দিলেও তো অনেক সময় যিনি মামলা দায়ের করছেন তিনি অসন্তুষ্ট হতে পারেন। কিভাবে হতে পারেন? দেখা গেলো মামলা করছে 10 জনের বিরুদ্ধে, চার্জশিটে 5 জনের নাম আছে আর 5 জনের নাম নেই, তাহলে তিনি অসন্তুষ্ট। আবার ফাইনাল রিপোর্ট দিলে তো অসন্তুষ্ট হতেই পারে। তো জি, জি, তো এজন্য যে পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে, পুলিশ প্রতিবেদন সেটা চার্জশিট হোক বা ফাইনাল রিপোর্ট হোক, যেটাই হোক না কেন, সংবাদদাতা বা রাষ্ট্রপক্ষ জিআর মামলায় নারাজি প্রতিবেদন দিতে পারে। ঠিক একইভাবে সিআর মামলায়, যখন সিআর মামলায় আমরা সামনে গিয়ে পড়বো, সিআর মামলায় আলোচনা করেছিলাম যে সিআর মামলা তো আপনার ম্যাজিস্ট্রেটের কাছে বেশ কতগুলো অপশন আছে, উনি সরাসরি আমলে নিতে পারে বা তদন্ত অনুসন্ধানের জন্য প্রেরণ করতে পারে। তো 202 ধারায় উনি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি 200 ধারায় তদন্ত বা অনুসন্ধানের কাছে পাঠাই, একসময় তো তদন্ত অনুসন্ধান রিপোর্ট আসবে। আসার পরে দেখা গেল যে যিনি বাদী পক্ষ তিনি ওই তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনে সন্তুষ্ট হন নাই, মানে ওনার ইচ্ছার প্রতিফলন ঘটেন নাই, তখন তিনিও ওই তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দিতে পারেন। তাহলে আমরা জানলাম কি, যে নারাজি পিটিশন কোন ধরনের মামলায় দেওয়া যায়? জিআর সিআর উভয়। এবং নারাজি পিটিশন কখনো আসামি দিতে পারে না। নারাজি পিটিশন দিবে কে? জিআর মামলার ক্ষেত্রে সংবাদদাতা বা রাষ্ট্রপক্ষ, আর সিআর মামলার ক্ষেত্রে অভিযোগকারী পক্ষ বা নালিশকারী। বুঝতে পারছেন? তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আসামি পক্ষ কি অধিকতর তদন্তের আবেদন করতে পারে কিনা, অধিকতর তদন্তের আবেদন মানেই ওটা কি? নারাজি। বুঝতে পারছেন? নারাজি পিটিশনের আর এক নাম কি? অধিকতর তদন্তের আবেদন, যে আমের আগের যে তদন্ত হয়েছে ওই তদন্তটা আমি কি হই নাই, সন্তুষ্ট হই নাই। তো আসামি পক্ষ কখনোই নারাজি দিতে পারে না। এবং তাহলে আসামি পক্ষের প্রতিকার কি? আসামি পক্ষের প্রতিকার হচ্ছে যে তিনি ওই চার্জ গঠনের আগে ডিসচার্জের প্রেয়ার দিবেন, ডিসচার্জের আবেদন করবেন, যাতে ওনাকে ওই অব্যাহতি দেওয়া হয়, ওনার বিরুদ্ধে যাতে চার্জ গঠন না করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের নারাজি প্রতিবেদন। এখন নারাজি দরখাস্ত পেলে একজন ম্যাজিস্ট্রেট মহোদয় কি করতে পারেন? নারাজি দরখাস্ত পেলে উনি, আপনি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, নারাজি দরখাস্ত দিলে তিনি ওটাকে একটা নালিশি দরখাস্তের মতো বিবেচনা করবেন। আর নালিশি দরখাস্তের ক্ষেত্রে তো ম্যাজিস্ট্রেট ফলো করে 200 থেকে 203 ধারার বিধান। বুঝতে পারছেন? তাহলে নারাজি দরখাস্ত পেলে উনি ওইটা সরাসরি আমলে নিতে পারে, উনি তদন্ত বা অনুসন্ধানে দিতে পারে, নারাজি দরখাস্ত খারিজও করতে পারে। তো ম্যাজিস্ট্রেটেরও ওই একটা নালিশি দরখাস্ত পাওয়ার পর যা যা করণীয় আছে, ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত পাওয়ার পরও তাই করতে পারে।
তো এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নারাজি দরখাস্ত যদি প্রত্যাখ্যান করে, মানে আমার তো ধরেন আমি বাদীপক্ষ, আমার পুলিশি পুলিশ প্রতিবেদন মনোপুত হয় নাই, আমি নারাজি দিলাম, আমার নারাজিও খারিজ করে দিছে, তখন আমার প্রতিকার কি? তখন আমার প্রতিকার হচ্ছে উচ্চ আদালতে ওই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের, দায়রা জজের কাছে রিভিশন দায়ের করা। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি আমাদের নারাজি দরখাস্ত। আর নারাজি শব্দের অর্থ হলো আমি মানি না। নারাজি হচ্ছে একটা আরবি শব্দ। নারাজি একটা কি শব্দ? আরবি শব্দ। সো আমরা একটু উত্তরে চলে যাই, এবং এখানে ক এবং ক্ষয়ের উত্তর একই। কথাটা আমরা পড়লাম, দেখেন নারাজি আবেদন বা প্রোটেস্ট পিটিশন কি? পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর কি কোনো প্রতিকার আছে, সংশ্লিষ্ট আইন উল্লেখে উত্তর দাও, এটার উত্তর। এবং একটি ফৌজদারি মামলার তদন্তে নারাজির দরখাস্তের ধারণা ব্যাখ্যা করুন। পুলিশ প্রতিবেদনে এর বিরুদ্ধে দাখিলে নারাজি দরখাস্তের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের করণীয় কি? উত্তর কি বলেন? একই। সো ক আকারেও আসতে পারে, এইভাবেও আসতে পারে। আমরা উত্তরে চলে আসি যে নারাজি অর্থ হলো আমি মানি না। দাখিলকৃত তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করেন তাকেই কি বলে? নারাজি দরখাস্ত বলে। তার মানে আমরা জানলাম যে নারাজি দরখাস্ত জিয়ার মামলায় দেওয়া যায়, নারাজি দরখাস্ত কি জিয়ার মামলায়ও দেওয়া যায়। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের শেষে ফৌজদারি কার্যবিধির 1898 173 ধারা মতে পুলিশ রিপোর্ট প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে যদি দেখেন যে সাক্ষ্য দ্বারা আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তাহলে তিনি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন। অন্যদিকে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হলে সেই ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। উভয় প্রতিবেদনকেই ফৌজদারি কার্যবিধি 1898 173 ধারা মতে পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন বলা হয়। তো তদন্তকারী কর্মকর্তা পুলিশ প্রতিবেদন দাখিল করলে ফরিয়াদি বা সংবাদদাতা উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি দাখিল করতে পারে। ফরিয়াদি কিংবা সংবাদদাতার এই ধরনের আপত্তি দাখিলকে নারাজি দরখাস্ত বলে। আবেদন না আসলেও চূড়ান্ত প্রতিবেদন পাঠ করে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে ঘটনা আরো তদন্ত করা প্রয়োজন, তখন তিনি আদেশ দিবেন, ইহাও নারাজির আওতায় আসে। বলতেছে যে ওনার কাছে কেউ আবেদন আসে জায়গা নাই, সেলিম ভাই, আজকে যে শীত। আপনারা কেউ জয়েন করলে মিউট করে নিবেন। দেখেন, আবেদন না আসলেও চূড়ান্ত প্রতিবেদন পাঠ করে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে ঘটনা আরো তদন্ত করা প্রয়োজন, তখন তিনি আদেশ দিবেন, ইহাও নারাজির আওতায় আসে। এটা হলো যে ওনার কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে বাদী বা নালিশকারী বা সংবাদদাতা কেউই আবেদন করে নাই, ম্যাজিস্ট্রেট নিজেও অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, এটাও কিসের আওতায় আসবে? উচ্চ আদালতের নজিরে এসেছে, এটাও নারাজির আওতায় আসবে। জি। তো এখানে আমরা দুইটা কেস রেফারেন্স আছে, চেষ্টা করবেন দেওয়ার। যাদের নাম মনে না থাকবে বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে। যে শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন, এই মামলায় বলা হয়েছে নারাজি পিটিশন হলো ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন অভিযোগের একটি পিটিশন, এবং এমন পিটিশন গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে পারেন বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। বলতেছে যে নারাজি পিটিশনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সরাসরি আমলেও নিতে পারে, অথবা পুলিশকে কি বলেন, অধিকতর তদন্তের নির্দেশও দিতে পারে। তাহলে অনুপ, বলেন তো যে এই যে যে মামলাটা শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন, এই মামলাটা কি জিয়ার মামলা না সিয়ার মামলা? স্যার এটা তো সিয়ার মামলা, কারণ কি- ওই দুটি এটা তো রাষ্ট্র থাকতো স্যার, এখানে তো রাষ্ট্র নেই। দুইটাই ব্যক্তির নাম, তো ব্যক্তি দুইটাই ব্যক্তির নাম থাকলে কি মামলা? সিয়ার সিয়ার মামলা। আর যদি একটার পক্ষের নাম থাকতো রাষ্ট্র, তখন হয়ে যেত এটা কি? জিয়ার মামলা। সৈয়দ আজবারুল কবির বনাম শাহেদ ইহসান কবির, এই মামলায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট মেনে নিলে সংক্ষুব্ধ সংবাদদাতা নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন, অথবা একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন নালিশি দরখাস্ত দাখিল করতে পারেন। নারাজি পিটিশন ও এক ধরনের নালিশি দরখাস্ত, এরূপ দরখাস্ত নারাজি দরখাস্ত নামে পরিচিত। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে একজন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন না। আন্ডারলাইন করেন, একজন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না, বা একজন অভিযুক্ত ব্যক্তি অধিকতর তদন্তের আবেদনও করতে পারে না। উচ্চ আদালতের নজিরে সরাসরি বলাই আছে যিনি আসামি তিনি কি করতে পারবেন না? নারাজি দিতে পারবেন না, বা একজন অভিযুক্ত ব্যক্তি অধিকতর তদন্তের আবেদনও করতে পারবেন না।
কিন্তু বুঝছেন? আসামি তো সবসময় করি মারি। আচ্ছা, তো আসামি নারাজি দিতে পারবে না। আর আসামির যে প্রতিকার সেটা তো বললাম, যে চার্জ গঠনের আগে উনি কিসের আবেদন করবে? ডিসচার্জের আবেদন করবে। ওনার সেই আবেদনও যদি নামঞ্জুর হয়, তাহলে ডিসচার্জের আবেদন নামঞ্জুর হলে ওনার প্রতিকার হচ্ছে রিভিশন। তো এখন আমরা দেখি যে নারাজি দরখাস্ত নিষ্পত্তি করতে গিয়ে একজন ম্যাজিস্ট্রেট মহোদয় কি কি করতে পারেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক নারাজি দরখাস্ত নিষ্পত্তিকরণ। সিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট দাখিল করলে এজাহারকারী বা সংবাদদাতা উক্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল করতে পারে। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে। নারাজি, একটা জিনিস মনে রাখবেন, এটা জিআর মামলায় দেখ বা সিআর মামলায় দেখ, এটা বিবেচনা করবে কি হিসেবে? নালিশি দরখাস্ত। নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারেন। কত থেকে কত ধারা? 200 থেকে 203। নারাজি পিটিশন 200 ধারার অধীনে একটি নতুন অভিযোগ এমন নারাজি দরখাস্ত গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 190 একের ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারেন, বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন, বা 203 ধারার অধীন নালিশটি খারিজ করতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হলো যে নর্মালি আমরা যখন একটু পরে পড়বানি, যে আমলে নাই 3টা উৎসের উপর ভিত্তি করে। নালিশি দরখাস্তের উপর 190 একের ক, জিআর মামলা হলে 190 একের খ, এবং ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে 190 একের ক। বুঝেন কিনা? কিন্তু ধরেন জিআর মামলায় যদি নালিশি দরখাস্ত দেয়, তবু তখন আমলে নিবে ওই নালিশি, সরি, জিআর মামলায় যদি নারাজি দরখাস্ত দেয়, তাহলে জিআর মামলা হলেও আমরা জানি জিআর মামলা যদি এমনি সরাসরি আমলে নিত তাহলে নিত 190 একের খ। কিন্তু নালিশি দরখাস্তের উপর, মানে নারাজি দরখাস্তের ভিত্তিতে আমলে নিলে 190 একের ক। কারণ নারাজি দরখাস্ত একটা কিসের মতো? মানে নালিশি দরখাস্তের মতো। বুঝতে পারছেন? তো এটা মেইনলি প্রিলির প্রশ্ন, যে জিআর মামলায় নারাজি দরখাস্ত দিলে ম্যাজিস্ট্রেট ওই নারাজি দরখাস্তের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে 190 কত ধারায়? একের ক না একের খ? একের ক। একের ক, খ না। নারাজি দিলেই আমলে নিবে 190 একের ক, তাতে জিআর হোক আর সিআর হোক। বুঝেন নাই? আমলে দেওয়ার সময় দেখবে যে চার্জশিটে মানে লিখেছে নাকি চেয়ারম্যান চার্জশিট পুলিশদের মানে পুলিশ প্রতিবেদন 190 রেখে। হ্যাঁ, যদি আমলে, তো আপনারা আমলে নেওয়ার প্রশ্নটা পরে আসতেছি, বাট খুব সোজা, এত প্যাসেজ কিছু নাই। যখন সিআর মামলা আমি দায়ের করি, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি সাথে সাথে আমলে নিতে পারে সিআর মামলা। সিআর মামলা 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর আমলে নিবে 190 একের ক, মানে সমন অথবা ওয়ারেন্ট দিবে 204 ধারায়। কথা শেষ। জিআর মামলা আমলে নেয় অনেক পরে। জিআর মামলা তো এফআইআর হচ্ছে আগে, এফআইআর হওয়ার পর তদন্ত হচ্ছে, তদন্ত 2-3 বছরও লেগে যায়। তারপরে তদন্ত প্রতিবেদন দিছে, দেওয়ার পর ম্যাজিস্ট্রেট হলো তদন্ত প্রতিবেদন যদি একসেপ্ট করে তাহলে হলো আমলে নেওয়া। মানে চার্জশিট একসেপ্ট করলে, উনি চার্জশিট একসেপ্ট করে 190 একের খ, 190 একের খ। আর ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে, জিআর মামলাও না সিআর মামলা না, বাট ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে কোনো অপরাধ আমলে নিতে পারে 190 একের গ, এবং স্বপ্রণোদিত হয়ে আমলে নিলে সেটা সিআর মামলা হিসেবেই গণ্য হবে। যাই হোক, এখন আমি যে কথাটা বললাম সেটা হলো যে ধরেন একটা জিআর মামলা, জিআর মামলায় পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংবাদদাতা সংক্ষুব্ধ, সংবাদদাতা সংক্ষুব্ধ, তার মনোভূত হয় নাই তদন্ত, তো তখন সে নারাজি দরখাস্ত দিছে, চার্জশিটের বিরুদ্ধে হোক বা ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে হোক, নারাজি দরখাস্ত দিলে পরবর্তীতে আদালত যদি ওই নারাজি দরখাস্ত সরাসরি আমলে নেয়, তাহলে আমলে নিবে কততে? 190 একের ক, 190 একের ক। জি। নারাজি দরখাস্ত নিষ্পত্তিকরণ প্রসঙ্গে উচ্চ আদালতের সিদ্ধান্ত বিচারিক নজিরে আছে যে নারাজি আবেদন দাখিল করা হলে এটাকে নালিশের আবেদন হিসেবে গণ্য করতে হবে, এবং ম্যাজিস্ট্রেটের উচিত ফৌজদারি কার্যবিধি 200 ধারা বা 202 ধারার বিধান অনুসরণ করা। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ম্যাজিস্ট্রেট নিম্নবর্ণিত যে কোনো একটি পদ্ধতিতে নারাজি দরখাস্ত নিষ্পত্তি করতে পারেন। কি কি দেখেন, উক্ত আবেদনকে সরাসরি আমলে নিতে পারেন। আমলে নিবে কত ধারায়? 190 একের ক। বা উক্ত বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। কততে দিবেন জানেন? 202 ধারায়। উক্ত বিষয়ে বিচার বিভাগীয় অনুসন্ধানের আদেশ দিতে পারেন, সেটাও কত? 202। আর নারাজি আবেদন নামঞ্জুর করতে পারে। উনি নামঞ্জুর করতে পারেন মানে খারিজ করতে পারে,
খারিজটা করে কত ধারায়? 203 ধারায়। জি। তো পুলিশের তদন্তের ফলে ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্তের পরে ফাইনাল রিপোর্ট দিলে এবং অভিযোগকারী উহার বিরুদ্ধে নারাজি আবেদন করলে ম্যাজিস্ট্রেট ওই আবেদনকে নালিশের আবেদন হিসেবে বিবেচনা করতে পারেন এবং অভিযোগকারীকে ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন শপথ, একটা ত কেটে একটা থ লেখেন, শপথ গ্রহণপূর্বক পরীক্ষা করে 190 ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে। তো অপরাধ আমলে নিবে 190 ক, কত, 190 ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে। তাহলে সরাসরি কি গয় দেবে? সরাসরি ওটা হচ্ছে, আমরা আসবানি পরে, যে ম্যাজিস্ট্রেটের কাছে কেউ আবেদন টাবেদন কিছু করে নাই, ম্যাজিস্ট্রেট নিজে স্বপ্রণোদিত হয়ে কোনো অপরাধ আমলে নিতে পারে, সেটা হচ্ছে 190 গ। আপনি ডিসি পাগল সঙ্গে যাইলে রাজা ডিসি ওই দোতলাতে দেখছে যে অনুপের কাজ করতেছে, ঠিক আছে? তো দেখেন, তারপর বিশ্ব রোডের পাশে যে রেজাল্ট বসাইয়ে বাড়ি খাচ্ছে। তো নারাজি দরখাস্ত অগ্রাহ্য করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার, এটা আমাদের মূল প্রশ্নের অংশ না, বাট যেহেতু মানে প্রশ্ন যদি নাম্বার বেশি হয় তাহলে এটা দিয়ে দিবেন যে নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির কি প্রতিকার রয়েছে। নারাজি দরখাস্ত ম্যাজিস্ট্রেট অগ্রাহ্য করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রয়েছে। ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি একই গ্রাউন্ডের উপর ভিত্তি করে ফ্রেশ কমপ্লেইন্ট মানে হলো নতুন মামলা, বা নতুন মামলা দায়ের করতে পারেন, বা ফৌজদারি কার্যবিধি 439 ক ধারা অনুযায়ী অধিকতর অনুসন্ধানের জন্য দায়রা জজ আদালতে রিভিশন করতে পারেন। দায়রা জজ আদালতে রিভিশন করবে কত ধারায়? 439 ক। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক তর্কিত আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে উক্ত রিভিশন দরখাস্তটি দাখিল করতে হয়। তাহলে নারাজি যদি অগ্রাহ্য হয় তাহলে প্রতিকার কি আছে বলেন? নতুন মামলা দায়ের, আর অথবা 439 ক ধারায় দায়রা জজের কাছে রিভিশন দায়ের করতে পারে। তো এখন দেখেন যে পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী প্রতিকার, একই উত্তর। পুলিশ যদি চূড়ান্ত প্রতিবেদন দেয়, চূড়ান্ত প্রতিবেদন মানে হলো, পুলিশ প্রতিবেদন হলো দুই প্রকার, একটা হচ্ছে চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্টের বাংলা কি? চূড়ান্ত প্রতিবেদন। তা পুলিশ যদি চূড়ান্ত প্রতিবেদন দেয় তাহলে তথ্য প্রদানকারী প্রতিকার কি বলেন? নারাজি দেওয়া। এই সেই নারাজির কথাই বলছে, এজাহার বা নালিশের ভিত্তিতে থানায় বা আদালতে মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে, উক্তরূপ তদন্ত শেষে ফৌজদারি কার্যবিধি 1898 173 ধারা মতে তদন্তকারী কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নিকট চার্জশিট দাখিল করেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় না তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নিকট ফাইনাল রিপোর্ট দাখিল করেন। অভিযোগকারী যদি মনে করেন যে সঠিক তদন্ত না করে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে কিংবা তদন্তে পক্ষপাতিত্ব করা হয়েছে, চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে, তাহলে অভিযোগকারী বা তথ্য প্রদানকারী হবে, তথ্য প্রদানকারী উক্ত ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট বরাবর আপত্তি দাখিল করতে পারেন। এরূপ দরখাস্ত নারাজি পিটিশন বা নারাজি দরখাস্ত বলে। সুতরাং আইনের বিধান অনুযায়ী বলা যায় পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী নারাজি পিটিশন দিতে পারে। এই ছিল আমাদের ক এবং খ নং প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নে চলে আসি। গ নাম্বার প্রশ্নটা আগে পড়বো, তারপরে এর উত্তরে আসবো। দেখেন আগে একটু পড়ি। এক্স ওয়াই কে প্রহার করে, মানে এক্স মারছে কারে? ওয়াই কে। প্রহার মানে হচ্ছে মারামারি করা আর কি। এতে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হয়, মানে এক্স আগে আঘাত করছে, ওয়াই পরে প্রচুর রাগ হয়ে জেড ওয়ের ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায়ে ওয়াই এর হাতে একটি ছুরি তুলে দেন। মানে প্রথমে মারছিল এক্স, এক্স মারার পর রাগ হয়েছে, ওয়াই রাগ হয়েছে যে কি তোমার তো সাহস, তুমি আমরা মারলা। তো পাশে দাঁড়ায় এই ঘটনা আবার দেখতেছে জেড। তো জেড এর আবার আগে থেকে এক্স এর উপর একটা রাগ ছিল। তো ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক জেড ভাবতেছে যে আমি সাপও মারবো লাঠিও ভাঙবে না, মানে ওরা দুইজন মারামারি করুক বাট আমার মনোবাসনা পূর্ণ হোক। তো জেড ওয়াই ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় ওয়াই এর হাতে একটা ছুরি তুলে দেয়। আমাদের সমাজে এরকম লোকের সংখ্যা বেশি, যে যারা নিজেরা কিছু করে না, দুই পক্ষ লাগলে তারে উস্কানি দেয় আর কি। ঠিক একইভাবে জেড এই কাজ করতে ওয়াই এর হাতে কি তুলে দিছে? ছুরি।
ওই 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 চুরির সাহায্যে 3/11/2023 তারিখ সকাল 9টায় সদর থানাপুর রসুলপুর বাজারে এক্স কে হত্যা করেন। এক্স রে কি করছে? হত্যা করছে। ওই এই ঘটনায় পুলিশ ওয়াই ও জেড কে অভিযুক্ত করে দ্য পেনাল কোড 1860-এর প্ররোচিত একশো করছে নয় 34 পবিত্র 323 ও আজাদ 326 ধারায় প্রতিবেদন দাখিল করে। গুরুতর তো হত্যা করছে, বাট এই জায়গা দিছে হচ্ছে কি কি 109, 34, 323 ও 326 ধারায় প্রতিবেদন দাখিল করে, 302 কিন্তু এর মধ্যে দেয়নি। পেনাল কোড 1860 অনুযায়ী অয় ও জেড এর ফৌজদারি দায় নিরূপণ পূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্তে একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন। মানে যেহেতু তদন্ত প্রতিবেদনে 302 নাই, তাহলে তাহলে এখন একটা কি তৈরি করতে বলতেছে? নারাজ নারাজি দরখাস্ত দিতে বলতেছে। বলেন তো এটা কি মামলা? ধরে নি এটা কি মামলা? ধরে নেওয়া লাগবে না, কারণ ওই এখানে তো বলাই আছে প্রতিবেদন দাখিল করে, তো এটা জিয়ার মামলা অবশ্যই। তো আমরা চলে আসি মানে ড্রাফটিং এ। নারাজি দরখাস্তের মুসাবিদা দেখেন, মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম, সূত্র সদর রসুলপুর থানার মামলা নং এত, জিয়ার মামলা নং এত। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আগে বলছে রসুলপুর থানার মামলা নং এত, মামলাটা তো আগে হয় এফআইআর এই বলে পুলিশ স্টেশন কেস, তো ওই থানার মামলা নাম কি? পুলিশ স্টেশন কেস। থানার পরে যখন কোর্টে গিয়ে এটা নিবন্ধিত হয় জেআর অফিসের বইতে, তখন এটা হয়ে যায় কি? জের মামলা। দুই মামলার নাম্বার কিন্তু এক না। এই কারণে এখানে সূত্র বলছে রসুলপুর থানার মামলা নং এত এবং জিয়ার মামলা নং এত। জি। তো তারপরে দেখেন এখানে রাষ্ট্র তো অবশ্যই বাদী। এখানে আলাদা করে এই সংবাদদাতার নাম লেখা লাগে না, লিখবেন কি? রাষ্ট্র সমান সমান বাদী আর ডট 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 বাদী ওয়াই বনাম ওয়াই জেড ডট 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 কি আসামিগণ বিষয় বাদী পক্ষে নারাজি দরখাস্ত। তো বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, দেখেন বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে অত্র মামলায় পুলিশ প্রতিবেদনের পর্যালোচনার জন্য দিন ধার্য আছে। সূত্রোক্ত মামলায় পুলিশ তদন্তের প্রতিবেদনে আসামিদ্বয় এক্স এবং ওয়াই কে আসামিদ্বয় এক্স এবং ওয়াই কে দ্য পেনাল কোড এত এত ধারায় অভিযুক্ত করা হয়, উক্ত প্রতিবেদন সঠিক না। আসামিদ্বয় কি এক্স আর ওয়াই? আসামিদ্বয় কে কে? ওয়াই জেড। সূত্রোক্ত মামলায় পুলিশ তদন্তের প্রতিবেদনে আসামিদ্বয় এক্স এবং ওয়াই কে দ্য পেনাল কোডে এত এত ধারায় অভিযুক্ত করা হয়। তো এখানে এক্স আর ওয়াই, এক্স কেটে কি দিবেন? জেড, জেড এবং ওয়াই। কি হবে বলেন? কারণ এক্স তো কি, এক্স তো মারা গেছে, এক্স মারা গেছে। জি, বুঝতেন? প্রকৃতপক্ষে সূত্রোক্ত মামলায় 1 নং আসামি ওয়াই কে ওয়াই প্রথমে ভিকটিম, এ জায়গা ঘটনা কি উল্টে গেল নাকি? প্রকৃতপক্ষে সূত্রোক্ত মামলায় 1 নং আসামি ওয়াই কে প্রথমে ভিকটিম এক্স প্রহার করে, ওই জায়গা একটু ই উল্টে গেছে, বুঝতে পারছেন? মানে জি জি জি, এ জায়গা ওই প্রকৃতপক্ষে সূত্রোক্ত মামলায় 1 নং আসামি, এক নং আসামি, 1 নং আসামি আহ এই জায়গা হবে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখলে হয় যে 1 নং আসামি ওয়াই ভিকটিম এক্স কে প্রহার করে। যাই হোক, যাক কাটাকাটি না করে এখানে একটু বুঝে নেন আর কি, আপনি তো বুঝতে পারতেছেন এই যে এই জায়গাতে ড্রাফটিং, সেই জায়গা মারা গেছে হলো মানে ওয়াই মারা গেছে না কি মারা গেছে কি? জি, না ঠিক আছে পড়ি আমরা, জি দেখি দেখ একটু ঠিক আছে। ওয়াই কে প্রথমে ভিকটিম, না ভাষা ঠিক আছে, আমি উল্টো পাল্টা বলতেছিলাম। দেখেন পড়ি, প্রকৃতপক্ষে সূত্রোক্ত মামলায় 1 নং আসামি ওয়াই কে প্রথমে ভিকটিম এক্স প্রহার করে, ভাষা ঠিক আছে, প্রথমে মার্চ থেকে এক্স। এরূপ প্রহারের ফলে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হয়, ঠিক আছে। ওয়াই পরবর্তীতে তো ওই মার খেয়ে উনি কি হয়েছে, রাগ হয়েছে, এবং জেড এর দেয়া ছুরি দিয়ে, জেড এর দেওয়া ছুরি দিয়ে ওয়াই ঘটনার দিন এক্স এ বাজারে হত্যা করে, ঠিক আছে, সমস্যা নাই, আমরাই উল্টো পাল্টা বলতেছিলাম। এখানে ওয়াই দ্য পেনাল কোড 1860-এর
300 ধারার অধীন 1 নং ব্যতিক্রমের আওতাধীন উক্ত ব্যতিক্রমের ভাষ্য অনুযায়ী প্রভোকেশন দ্বারা প্রভোক হয়ে ওয়াই এরূপ অপরাধ সংগঠন করেছে। আপনাদের মনে আছে কিনা জি স্যার। যে পেনাল কোডের 300 ধারার 1 নং আচ্ছা। ব্যতিক্রম ছিল গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন দ্বারা যদি একজন আর একজনকে হত্যা করে তাহলে সেটা খুন বলে গণ্য হবে না, সেটা কি থাকবে? নরহত্যা। নিন্দনীয় নরহত্যা। তাই জায়গা বলতেছে যে ওয়াই যেহেতু গুরুতর উত্তেজিত হয়ে এক্স কে কাজটা হত্যাটা করেছে, তাই এটা ফলে তা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার বলে বিবেচিত হবে। অর্থাৎ ওয়াই 304 ধারার অপরাধ কি করেছে? সংগঠিত করেছে। অন্যদিকে, আচ্ছা এখানে আমি একটা বিষয় ব্যাখ্যা দিই যে আপনি যদি মন চায় যে ওয়াই রে 304-এ ফেলাবেন না, 300 ধারাই ফেলাবেন, 302-এই ফেলাবেন, তাহলে আপনি এই 300 ধারার ব্যাখ্যা দিয়ে আমার দরকার নাই। আমি বলবেন যে এক্স যখন আহ, আমাকে অত্যাচার করে, এক্স যখন প্রথমে ওয়াই রে হালকা আঘাত করে, তখন ওয়াই পূর্ব পরিকল্পিত ভাবে তারে কি করে? এক্স এ হত্যা করে। তাই এটা কিসের আন্ডারে পড়বে? 302-এ পড়বে। কারণ আমরা পরীক্ষায় পরীক্ষককে বোঝানোর স্বার্থে আমরা বলতেছি এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, কিন্তু বাস্তবে কখনই কি কেউ চাইবে যে এটা নিন্দনীয় নরহত্যা চাইবে? সে চাইবে কি কিসে পড়ুক? সে তো বলবে যে এটা খুন হইছে, তো জায়গা তো নিন্দনীয় নরহত্যার প্রশ্নই উঠে না, কারণ নিন্দনীয় নরহত্যার সুবিধাটা নিবে হলো কে পরবর্তীতে? আসামি গিয়া। তো যাই হোক, দেখেন অন্যদিকে জেট ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে জেট সুযোগ পেয়ে ওয়াই কে ছুরি প্রদান করে এবং এখানে এখানে জেড কর্তৃক X কে। হ্যাঁ, এখানে আহ ড্যাশ কর্তৃক এক্স কে হত্যার আহ, জেড কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় স্পষ্ট প্রতীয়মান হয়। এখানে একটু লিখে নেন, এখানে জেড কর্তৃক এক্স কে পাইছেন? এখানে জেড কর্তৃক এক্স, যেহেতু এক্স মারা গেছে, এখানে একটু কেটে দিয়ে লিখে নেন, এখানে জেড কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় স্পষ্ট প্রতীয়মান হয়। ফলে দা পেনাল কোড 1860-এর 108 ধারা অনুযায়ী অ্যাবেটর হিসেবে গণ্য হবে। তাহলে জেড হচ্ছে কি হিসেবে গণ্য হবে? অ্যাবেটর। জি, যেহেতু এরূপ হত্যার সহযোগিতার ব্যাপারে দ্য পেনাল কোড 1860-এ কোনো সুস্পষ্ট বিধান নেই, তাই 109 ধারার বিধান হিসেবে খুনের অপরাধে সংগঠনে দোষী হবে। দ্য পেনাল কোড 1860-এর 300 ধারার ব্যতিক্রম 1-এর বক্তব্য এবং উদাহরণ অনুযায়ী জেড খুন করেছে বলে গণ্য হবে। তাই জেড দ্য পেনাল কোড এর 109 ধারার সূত্রে আহ 302 ধারায় শাস্তি যোগ্য অপরাধ সংগঠন করেছে। তাহলে অতএব এরপর আমাদের ইয়া শেষ। এখন অতএব দেখেন, অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত নিবেদন এই যে উপযুক্ত কারণ বিবেচনা করে আইন ও ন্যায় বিচারের স্বার্থে আইনের বিধান মতে বাদীপক্ষ কর্তৃক দাখিলকৃত নারাজি দরখাস্তখানা মঞ্জুর পূর্বক পুলিশ প্রতিবেদনের প্রত্যাখ্যান পূর্বক ডিবি বা পিবিআই কর্তৃক অধিকতর তদন্তের আদেশ দানে বিহিত মর্জি হয়। তো আপনি ইচ্ছা করলে ডিবিপিবাই লিখে দিতে পারেন, অথবা অন্য যে কোনো এজেন্সির মাধ্যমে তদন্তের আদেশ দানে বিহিত মর্জি হয়। তো এখানে যারা যারা আমরা এখানে যেটা বলবো আর কি, যদিও ওই যে ক্রোধের সুবিধা নিয়ে এটা করছে, তো এই কারণে হঠাৎ গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন করছে বলে ওঠে ফেলাচ্ছে 304-এ। আর এই জায়গায় উনি তো পরিকল্পিত উপায়ে করছে, এই কারণে তারা অ্যাবেটার হিসেবে দায়ী করতেছি। আপনারা কেউ বলতে পারবেন যে এরম অ্যাবেটার ছাড়াও এরম এই উদাহরণটা সরাসরি কত ধারার উদাহরণ? 38 ধারা। জি, পেনাল কোডের 38 ধারায়, বলছে যে অপরাধ হইছে একটা বা দুইজন দুই প্রকারের দণ্ড পাবে। মানে ঘটনা একটা বা দুইজন দুই প্রকারের অপরাধে দণ্ডিত হবে। ওই যে 38 ধারায় বলছে যে একজন অমুক অমুকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, অমুক রাগ হয়ে তার দিকে আগায় যাচ্ছিল, পাশ থেকে আর একজন তারে একটা অস্ত্র ধরাই দিছে। তাহলে পাশের জন সে হচ্ছে খুনের জন্য দণ্ডিত হবে, আর যে কাজটা করছে সে দণ্ডিত হবে কিসে? নিন্দনীয় নরহত্যার জন্য। সো এটা এই আপনি অ্যাবেটার হিসেবে বলতে পারেন অথবা 38 ধারাও আনতে পারেন, বাট যেটা হয়েছে মেইনলি ওই যে প্ররোচনা যিনি দিচ্ছেন তিনি তো খুনের অপরাধী দণ্ডিত হবে। আর এখানে ওই যে যে আকস্মিক উত্তেজিত হয়ে করছে সেটা কত? নিন্দনীয় নরহত্যার জন্য। আর আপনি ইচ্ছা করলে এটাতে 3 নিন্দনীয় নরহত্যার ব্যাখ্যা না দিয়া আমি সরাসরি খুনের এখানে চাইতে পারি, কারণ বলবো যে সে পূর্ব পরিকল্পিত উপায়ে এই কাজটা করেছে। বুঝতে পারছেন? শুধু ওয়াইডটা দিয়ে আলোচনা করবেন, জেড আনবেন না, তাই?
হ্যাঁ, ওয়াই দিয়ে এটা শেষ করতে হবে জেড এর জেডেরটাও বলবেন। হ্যাঁ, জেড তো জেড তো সর্বদাই 302। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি চান আর কি, যে জেড তো 302-তে ওর সরার কোনো কায়দা নাই। পরিবর্তন করতে হলো যদি আসামি পক্ষের আইনজীবী হয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে হ্যাঁ, জি জি। মৃত্যুদণ্ড না হলে তাইলে কিন্তু যাবজ্জীবন যাবজ্জীবন। তো এ হচ্ছে মেইন কথা। তো আমাদের মেইনলি ফরম্যাট তো এখন মুসাফিদা লেখা তো আপনাদের কাছে আমি মনে হয় না যে খুব জটিল। টাইটেল টাইটেল দিয়ে রাষ্ট্র বা অমুক বিষয় অমুক বিনীতি নিবেদন এই যে শেষ। হ্যাঁ, বুঝতে পারছেন। তা মুসাফিদা কিন্তু অ্যাকচুয়ালি ফৌজদারি মুসাফিদা আরো সহজ বেশি। ওই দেওয়ানিতে মুসাফিদা লিখতে হলেই ওই জায়গা বেশি লেখা লাগে, তফসিল দেওয়া লাগে, হলফনামা দেওয়া লাগে, বিস্তারিত লেখা লাগে আর কি। তো আশা করি নারাজি দরখাস্ত লিখতে পারবেন আসমা খানম, পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, তো আমরা এরপরে ঘ নাম্বার প্রশ্নটা একটু পড়ি। 9-এর ঘ যেটা, যে অপরাধ আমলে নেয়ার সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশনে দায়রা আদালত অপরাধ আমলে নেওয়ার সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশনে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারেন কি? ভাই, কথা হচ্ছে যে আমরা জানি যে নালিশি দরখাস্ত দায়ের করে 200 ধারায়, ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করে কত ধারায়? 200 ধারায়। তো 200 ধারায় দায়ের করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে, মানে উনি কি করবে না না করবে এটা একান্তই ওনার বিবেচনামূলক ক্ষমতা। আপনি এখানে ম্যাজিস্ট্রেটকে কিছুই বলতে পারেন না যে ওনার আপনি এটা করতে বাধ্য। বাধ্য যখন বলবেন তখন যা দিত তাও আর দিবে না। তো এখানে ধরেন কোন ম্যাজিস্ট্রেট আপনি একটা মামলা দায়ের করছেন, দিনেশের ওয়াইফ দিনেশের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করছে। দায়ের করার পর দিনেশের ওয়াইফের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে মনে হয়েছে যে এরকম ঘটনা মিথ্যা, উনি সরাসরি ওই নালিশি দরখাস্তটা 203 ধারায় খারিজ করে দিছে। 203 ধারায় খারিজ করে দিছে। এখন 203 ধারায় যদি কোনো দরখাস্ত খারিজ করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো দুইটা: এক, একই বিষয়ে নতুন নতুন মামলা দায়ের করা; দুই, রিভিশন দায়ের করা। বুঝতে পারছেন? এখন বলতেছে যে যদি আপনি রিভিশন করেন, রিভিশনটা হবে হলো দায়রা জজের কাছে। এখন দায়রা জজ কি ওই রিভিশনে ম্যাজিস্ট্রেটকে আদেশ দিতে পারবে কিনা যে তুমি আমলে নাও? এটা হলো প্রশ্ন। বুঝছেন কিনা? ম্যাজিস্ট্রেট তো নালিশি দরখাস্ত কি করে দিছে? খারিজ করে দিছে। খারিজের বিরুদ্ধে আমি রিভিশন করব কোথায়? দায়রা জজের কাছে। এখন রিভিশনে দায়রা জজ অবশ্যই একটা সিদ্ধান্ত উপনীত হবে, হবে কিনা? এখন ওই সিদ্ধান্তে কি ম্যাজিস্ট্রেটকে তিনি বাধ্য করতে পারবেন কিনা অপরাধ আমলে নিতে? এটা হলো মেইন প্রশ্ন, জানতে চাইছি। বুঝতেন প্রশ্নটা কি? বুঝতেন? তো এখন দায়রা জজ প্রকৃতপক্ষে ওই খারিজ আদেশটা বাতিল করতে পারে। মানে খারিজ আদেশটা বাতিল করে পাঠাইলো যে তুমি যা করার করো। যা করার করো মানে উনি ওই আমলে নিতে পারে বা তদন্ত নিতে পারে, যা করার করতে পারে ম্যাজিস্ট্রেট। কিন্তু দায়রা জজ কখনো রিভিশন আদালত হিসেবে ম্যাজিস্ট্রেটকে বলবে না যে তুমি এটা আমলে নিবা, তুমি এটা আমলে নিবা। বুঝতে পারছেন? তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে দায়রা জজের কাছে রিভিশন করে লাভ কি? রিভিশন করে লাভ হলো আপনার খারিজ আদেশটা রিভিশন আদালত কি করে দিবে? সেটা সাইড করে দিবে। বুঝতে পারছেন? কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যখন ওই মামলাটা আবার আসবে, উনি আমলে নিবে নাকি তদন্ত অনুসন্ধান দিবে, এটা কার ব্যাপার? ম্যাজিস্ট্রেটের ব্যাপার। কিন্তু রিভিশন আদালত কখনোই ম্যাজিস্ট্রেটকে বলতে পারবে না যে আপনি এটা অপরাধ আমলে নেন। কাহিনী বুঝছেন? কারণ আমলে নিবে কি নিবে না এটা কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ডিসক্রিশনারি পাওয়ার। এখানে যদি দায়রা আদালত কোনো নির্দেশ দিয়ে দেয় তাহলে তার ক্ষমতায় কি করা হয়? ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় হস্তক্ষেপ করা হয়, যা আইনের পরিপন্থী। তাহলে 190 ধারায় যা বলছে সেটা ভায়োলেট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা পড়ি, দেখেন, ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নির্দেশ দেওয়ার এখতিয়ার দায়রা আদালতের নেই। সো ভায়োলেশন, জি দেখেন, রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে না। আহ, নালিশি দরখাস্তের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে না নেওয়ার অর্থ হলো এমন নালিশি দরখাস্ত 203 ধারায় খারিজ বলে গণ্য। তিনি কোন দরখাস্ত 190তে আমলে নেয় নাই মানে 203-এ কি হয়েছে? খারিজ। রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ
ন্যায় বিচারের স্বার্থে 436 ধারায় এমন খারিজাদেশ বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে, কিন্তু দায়রা জজ রিভিশন ক্ষমতা বলে এমন নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিতে বা বিচারের জন্য মামলাটি দায়রা জজের নিকট প্রেরণ করতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে না। অধিকতর অনুসন্ধান শেষে অপরাধের উপাদান পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবে। মানে ম্যাজিস্ট্রেট বড়জোর বলতে পারে, রিভিশন আদালত বড়জোর বলতে পারে যে তোমার খারিজ আদেশটা কি করা হলো, বাতিল করা হলো, তুমি অধিকতর অনুসন্ধান করো। অধিকতর কি অনুসন্ধান করো, কিন্তু উনি কখনোই বলবে না যে তুমি এটা কি নেবা, আমলে নেবা। উচ্চ আদালতের বিচারিক নজিরে আছে যে অপরাধটি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হোক বা না হোক এমন অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতায় হস্তক্ষেপ করার এখতিয়ার দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের। কি বুঝলেন অনুপ, বলেন তো অনুপ? ভালো জি, ভালো বলবেন। বুঝেন নাই? কে বুঝতেন, কে? আসমা খানম বুঝতেন? কি বুঝতেন বলেন? স্যার, যদি কোনো মামলা সে তদন্ত করে ম্যাজিস্ট্রেট আমলে না নেয়, তার মানে হলো মামলাটা খারিজ করে দেওয়া 203-এ। হুম। তো এই খারিজ এর বিরুদ্ধে দায়রা জজের কাছে রিভিশন করা হয়। রিভিশন ক্ষমতা প্রয়োগকালে দায়রা জজ কখনোই ম্যাজিস্ট্রেটকে সরাসরি এমন কোনো নির্দেশ দিতে পারেন না যে এটা আমলে নেওয়া হোক। হুম। তিনি অধিকতর তদন্তের জন্য হুম। মানে খারিজ আদেশ বাতিল করে অধিকতর তদন্তের নির্দেশনা দিতে পারেন, এবং ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা বলে অধিকতর তদন্ত করে আমলে নিতে পারেন বা পরবর্তী কার্যক্রম করতে পারেন। এবং এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ 190 যে নিয়ম, সেটা ভঙ্গ করে কখনোই ম্যাজিস্ট্রেটকে আমল নেওয়ার জন্য কোনো নির্দেশনা দিতে পারেন না, এটা আইনের পরিধি। ধরেন আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনার কোর্টে একজন একটা মামলা নিয়ে আসছে অনুপের কোর্টে। এখন আপনি শুনে নিলে তার মামলা জবানবন্দি নেওয়ার পরে আপনি ধরেন তার মামলাটা খারিজ করে দিচ্ছেন। মানে খারিজ করা মানে হলো আপনার কাছে ওর সত্যতা মনে হয় নাই। এখন যার মামলাটা খারিজ হলো তার তো প্রতিকার আছে রিভিশন করার, নতুন মামলা করা অথবা কি রিভিশন করার। তো উনি ধরেন রিভিশনে গেছে, দায়রা জজের কাছে রিভিশন করলো যে ওনার আমি অমুক আদালতে মামলা করছিলাম, আমার মামলাটা কি করে দিতে, খারিজ করে দিতে। এখন দায়রা জজ কি রিভিশন আদালত হিসাবে ওই ম্যাজিস্ট্রেটকে বলতে পারবে কিনা যে আপনি মামলাটা আমলে নেন, আমলে নেন? দায়রা জজ ম্যাজিস্ট্রেট এই কথা বলার ক্ষমতা দায়রা জজের নাই। বুঝছেন? দায়রা জজ যেটা করতে পারে সেটা বলতে পারে যে আপনি অধিকতর অনুসন্ধান করেন, অধিকতর অনুসন্ধান কইরা যেটা ভালো হয় সেটা করেন। কিন্তু উনি সরাসরি বলবে কি আমলে নেওয়ার কথা উনি বলবে না। কারণ আমলে নিবে কি নিবে না এটা কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এখানে দায়রা জজ রিভিশন আদালত হিসেবে উনি কোনো হস্তক্ষেপ করবেন না। বুঝছেন? নারাজি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যারা উপস্থিত আছেন তাদের মাঝে নারাজি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছি স্যার। মানে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ ম্যাজিস্ট্রেট আদালতকে 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারবে, কিন্তু আমলে নেওয়ার আদেশ দিতে পারবে না, তাই তো না জি স্যার? জি জি জি। ধরেন ওই পুলিশরা, সার্জেন্ট পুলিশ, এরা যখন কোনো ধরেন বাইকে মানে বাইকের ড্রাইভিং লাইসেন্স চেক করতেছে বা গাড়ির ড্রাইভিং লাইসেন্স চেক করার সময় অনেকে বিভিন্ন জন পরিচিত উপরস্থ পুলিশের কর্মকর্তারা ফোন দেয় না? ফোন জি দিয়ে স্যার। বলতেছে, আবার যারা ওখানে আছে তারা আবার বলে যে না আমরা কোনো ফোন টোন ধরতে পারবো না। যাই হোক, ধরেন পুলিশের উপরস্থ কর্মকর্তা যদি ফোন ধরেও, তো উনি কিন্তু ফোন দিয়া ওই সরাসরি ওই যে সার্জেন্ট গাড়ি ধরছে বা যে পুলিশ অফিসার গাড়িটা ইয়া করতেছে তারা কিন্তু বলে না যে তুমি এটা ছাড়িয়ে দাও। সে বলে যে আমি অমুক বলছি, বা অনেকেই বলে যে যদি আপনার কিছু করণীয় থাকে করেন, কিন্তু হ্যাঁ হাতে যদি কিছু থাকে করেন, কিন্তু আপনি মানে এরকম খুব কমই আছে যে বলবে যে ছাড়িয়ে দাও। বুঝতে পারছেন? কারণ আবার অনেক উপরস্থ কর্মকর্তা আছে যে সার্জেন্টের সাথে তার কথা বলতেও মানে
বিব্রত বোধ করে যে ওর কাছে আমি কি বলবো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে সে কি করবে কি না, কি ম্যাজিস্ট্রেট কি করবে কি না করবে সেটা ম্যাজিস্ট্রেটের ব্যাপার, বাট রিভিশন আদালত হিসেবে মানে রিভিশন আদালত কখনোই ম্যাজিস্ট্রেটকে বলবে না যে এই বিষয়ে আপনি অপরাধ আমলে নেন। জি। তো আমরা চলে আসি উম 10-এর 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটা একটু দেখি। 10 নম্বর প্রশ্ন, 10-এর পুলিশ প্রতিবেদন কি? তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়? ডায়েরি মানে হচ্ছে কি বলেন? পুলিশ ডায়েরিতে কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কি? যদি পারে, কেন? বলছে যে পুলিশ প্রতিবেদনটা কি। পুলিশ প্রতিবেদন কি আমরা আগেই পড়ছি। আর পুলিশ ডায়েরি যেটা, পুলিশ ডায়েরি হলো একজন তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয় বস্তুগুলো যে ডায়েরিতে লিখে রাখে সেটাকে বলে পুলিশ ডায়েরি বা সিডি বলে। কেস ডায়েরিও বলে থাকে, সিডি বলে বা পুলিশ ডায়েরিও বলে থাকে। আর সাধারণত উম, আদালত এই পুলিশ ডায়েরি তদন্ত বা বিচারাধীন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে, তবে এটা বিচার বা অনুসন্ধানের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারবে, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। সহায়ক হিসেবে, কি হিসেবে বলে? সহায়ক হিসেবে, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। আর এই পুলিশ ডায়েরিটা যিনি আসামি বা আসামি দেখার অধিকারী না। আসামি 161 দেখতে পারে, 164 দেখতে পারে, কিন্তু পুলিশ ডায়েরি দেখার অধিকারী তিনি হবেন না। তবে যদি কখনো ওই তদন্তকারী কর্মকর্তা তিনি যখন সাক্ষ্য প্রদান করতে আসবেন, তিনি যদি জি তিনি যদি এই পুলিশ ডায়েরি দেখে তার স্মৃতি পুনর্জীবিত করেন, কি করে বলেন? স্মৃতি পুনর্জীবিত করেন, রিফ্রেশ হিজ মেমোরি, তাহলে আসামির যিনি আইনজীবী তিনি পুলিশ ডায়েরি দেখার অধিকারী, অন্যথায় দেখার অধিকারী হবেন না। মানে সাধারণ নিয়ম হলো পুলিশ ডায়েরি যা দেখবে আদালত, কিন্তু আসামি পক্ষের আইনজীবীও দেখতে পারে কখন? যদি আহ মানে স্মৃতি পুনর্জীবিত করে। এই হচ্ছে মোটামুটি আপনাদের। হ্যাঁ, তো আমরা উত্তরে চলে আসি। পুলিশ প্রতিবেদন যেটা, এটা আর আমি পড়তেছি না। পুলিশ প্রতিবেদন তো আপনার অভিযোগপত্র আর চূড়ান্ত প্রতিবেদন আমরা অলরেডি জানি। যে আসমা খানম একটু বলে ফেলেন যে পুলিশ প্রতিবেদন কয় প্রকার? দুটো থাকে স্যার। কি কি দুইটা কি কি? ফাইনাল আর চার্জশিট। ফাইনাল রিপোর্ট আর চার্জশিট কাকে বলে বলেন? ফাইনাল রিপোর্ট হচ্ছে যদি যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন, যদি দেখেন যে সেখানে কোনো অভিযোগের কোনো সত্যতা নেই, তখন তিনি ফাইনাল রিপোর্ট দেন এবং পরামর্শ দেন যে বলেন। মানে কি করেন, মানে অভিযোগ পাইনি তাহলে অভিযোগের সত্যতা পাই নাই এবং সুপারিশ করছে তাদের অব্যাহতি দেওয়া হোক, ফাইনাল রিপোর্ট। আর যে ক্ষেত্রে আসামিদের অভিযুক্ত মানে সম্পৃক্ততা পায় তখন তাদের বিচারের সুপারিশ করে যে রিপোর্ট দেয় সেটা বলে কি? সেটাও পুলিশ প্রতিবেদন, বাট ওটা বলে চার্জশিট। তো এটা আমরা আগে আলোচনা করতে, এই কারণে আর পড়লাম না। আমরা পুলিশ ডায়েরির অর্থতে চলে আসি। পুলিশ ডায়েরি, ফৌজদারি কার্যবিধিতে পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে ফৌজদারি কার্যবিধির 172 ধারায় পুলিশ ডায়েরির তদন্তের অগ্রগতির বিষয় ডায়েরি লেখার বিধান করা হয়েছে। পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো কি? পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে, তদন্তকারী প্রত্যেক পুলিশ কর্মকর্তা কখন সংবাদটি তার নিকট পৌঁছালো, কখন তিনি উক্ত বিষয়টি তদন্ত শুরু করেছিল, শেষ করেছিল, যে স্থান বা স্থানগুলো পরিদর্শন করেছিল, এবং তার তদন্তের মাধ্যমে নির্ধারণ করা পরিস্থিতির একটি বিবৃতি দিয়ে প্রতিদিন তার তদন্তের অগ্রগতি একটি ডায়েরি বা দিনলিপিতে লিখবেন। সুতরাং ফৌজদারি কার্যবিধির 172 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লেখে তা পুলিশ ডায়েরি নামে পরিচিত। তো এখন আমরা একটু দেখি যে পুলিশ ডায়েরিতে আসলে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়। যে সকল বিষয় সমূহ পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়, যে সকল বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হবে, তা ফৌজদারি কার্যবিধির 172 ধারা উল্লেখ করা হয়েছে। 172 ধারা অনুযায়ী তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন ডায়েরিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে: 1,
তদন্তের অগ্রগতি কি বলেন, মানে তদন্ত কতটুকু সে সম্পন্ন করেছে। 2, তথ্য প্রাপ্তির সময়, এই এই তথ্য সে কখন পেয়েছিল। 3, তদন্ত শুরু ও শেষের সময়, কখন তদন্ত শুরু হয়েছিল, কখন তদন্ত শেষ হয়েছিল। যে সকল স্থান বা স্থানগুলো তিনি পরিদর্শন করেছেন, অনুপ বলেন তো যে কোন কোন স্থান সে তল্লাশি করেছেন তদন্তকারী কর্মকর্তা। এটা তদন্তকারী কর্মকর্তা কোন স্থান তল্লাশি করে কত কত দাঁড়ায়। তদন্তকারী কর্মকর্তা কোন স্থান তল্লাশি করে কত দাঁড়ায়। তল্লাশি পরিসরের এই যে আমি বলছি, বলেন না, যারা জিজ্ঞেস করি সে বলেন। আটান্ন, কততে? 58। আনোয়ারুল হক বলেন। 98 জায়গায় 100 তলায়। 98 দাঁড়ায়, 100 দাঁড়ায়। আলম ভাই, বুঝা? 165 আর 166। তদন্তকারী কর্মকর্তা তো তদন্তের সময় কোন স্থান তল্লাশি করবে 165 ধারা আর 166 ধারা। এটা গতদিন আপনাদের বলছিলাম, যখন ওই যে পুলিশ তার তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে, মনে নাই? আর 96, 98, 100 এগুলা তো তদন্তকারী কর্মকর্তার না, এটা আলাদা একটা মামলাই হয়, আলাদা দরখাস্তই করে 96 ধারায়, বা আলাদা দরখাস্তই করে 98 বা 100 ধারায় কোনো সার্চ ওয়ারেন্ট ইস্যু করার জন্য। কিন্তু তদন্তকারী কর্মকর্তার কিন্তু কোনো সার্চ ওয়ারেন্টের দরকার নাই, উনি ওই মামলার তদন্তের স্বার্থে যে কোনো স্থান তল্লাশি করতে পারেন। নিজ এলাকায় হলে 165, আর নিজ এলাকার বাইরে হলে কততে? 166। 165। বুঝছেন অনুপ? গবেষণা করতে হবে আইন নিয়ে। জি স্যার। তো তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছে সেই সম্পর্কে একটি বিবৃতি, মানে উনি তদন্ত শেষে তো একটা বিষয় তো নিশ্চিত হয়েছে যে এটা হয়েছে নাকি হয় নাই, তো সেই বিষয়টাও আপনার করবে, কিসে উল্লেখ করবে? পুলিশ ডায়েরি। তো পুলিশ ডায়েরির আর এক নাম কি জানেন? কেস ডায়েরি। পুলিশ ডায়েরির আর এক নাম কি? কেস ডায়েরি, জি। তো আনোয়ারুল হক সাহেব বলেন তো আইও অর্থ কি? ইনভেস্টিগেটিভ অফিসার। কি বলেন, ভালোভাবে বলেন, আবার বলেন। ইনভেস্টিগেটিভ অফিসার। অনুপ কি? আয়ো অর্থ কি? অনুপ বলুক। অফিসার ইনচার্জ। আয়ো আয়ো, নার্ভাস হয়ে গেছেন কেন? বলেন। ইনভেস্টিগেশন। একজনরে বিসিএস ভাই ভাই জিজ্ঞেস করছে, ভাইবা বোর্ডে ঢোকার পরে জিজ্ঞেস করছে আপনার নাম কি, কয় বাংলাদেশ সিভিল সার্ভিস। মানে সে কি জানে না তা না, মানে সে কি হয়ে গেছে বলেন, নার্ভাসনেসের কারণে বলে ফেলছে। তো এখানে নার্ভাস হওয়ার মতো কিছু নাই, বলেন। নিজের নাম বলে যাচ্ছে। আয়ো কি? আয়ো অর্থ কি? ইনভেস্টিগেটর স্যার। বলেন বলেন। ইনভেস্টিগেশন অফিসার। এই যে তাও হয় নাই, ইন্সপেক্টর তাও হয় নাই। হ্যাঁ, ইন্সপেক্টর না না, বলেন, জাকারিয়া বলেন। ইনভেস্টিগেটিং অফিসার। ইনভেস্টিগেশন না, ইনভেস্টিগেটিং অফিসার। তো আপনারা পড়ালেখার কোন পর্যায়ে আছেন আমি তো বুঝতে পারতেছি না, মানে ইনভেস্টিগেটিং অফিসার বুঝতে পারছেন? জি, হ্যাঁ, ইনভেস্টিগেটিং অফিসার, জি। তো যাই হোক, আহ, এখন আমরা দেখি যে অভিযুক্ত অভিযুক্ত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। অভিযুক্ত কর্তৃক পুলিশ ডায়েরি তলব মানে হলো, অভিযুক্তকে, অভিযুক্তের ইংরেজি কি? অ্যাকিউজড। অভিযুক্তের ইংরেজি কি? অ্যাকিউজড। মানে আসামি কি পুলিশ ডায়েরি তলবের জন্য আবেদন করতে পারে কিনা? পারে। তদন্তকারী কর্মকর্তার নিকট হতে পুলিশ ডায়েরি তলবের জন্য একজন আসামি বা তার প্রতিনিধি আদালতে কোনো আবেদন করতে পারে না। আদালত এমন ডায়েরি তলব করেছে শুধুমাত্র এই কারণে আসামি উক্ত ডায়েরি দেখার অধিকারী হবে না। আদালত পুলিশ ডায়েরি তলব করতেই পারে, কিন্তু তার মানে এই না যে আসামি ওইটা দেখতে পারবে। বুঝতেন? পুলিশ ডায়েরি পুলিশ তার, আন্ডারলাইন করবেন, স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে বা এমন পুলিশ কর্মকর্তা পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 161 এবং 145 ধারার বিধান প্রযোজ্য। মানে হলো, জি, বলছি ভালো হয়েছে। হ্যাঁ। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে
পুলিশদের সাধারণত হয় কি, যে ওনরা তো একটা মামলা তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে তদন্ত রিপোর্ট দিতেও বহুত দেরি হয়। তারপরে যখন ওই মামলাটার ওনারে যখন সাক্ষী টাক্ষী শেষ হয়ে যায়, ওনারে যখন আয়ও আয়ও তো সাক্ষী মামলা, তারে যখন সাক্ষী হিসেবে ডাকে, দেখা গেল যে ইতিমধ্যে 3-4 বছর বা 5-6 বছর হয়ে গেছে এবং অন্যান্য থানায় আছে। আর উনি তো আর এক জীবনে তো এক মামলাই তদন্তকারী কর্মকর্তা না, সে তো অনেক মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন এই মামলা তো ভুলে যাওয়াই ওনার স্বাভাবিক। তো তখন ওনারা এসে ওই ওই মামলার যে সিডি আছে, যেমন কেস ডায়েরি আছে, এটা দেখে উনি কি তদন্ত করছিল দেখলেই তো মনে পড়ে। তো ওটা উনি দেখার অধিকারী। তো ওটা যখন উনি দেখবে, তখন প্রতিপক্ষের যে আইনজীবী, তখন সে আবার ওইটা দেখার কি হয়ে যাবে, অধিকারী হবে এবং তারে জিজ্ঞাসা করবে, জেরা করবে। জেরার সময় যদি দেখে যে কেস ডায়েরিতে যে কথা আছে আর উনি বলতেছে আর একটা, তখন সে বলবে যে তাহলে আপনি বিশ্বাসের কি অযোগ্য। এই আর কি। অর্থাৎ এই ক্ষেত্রে বাট উনি যদি কেস ডায়েরি না দেখতো, তাহলে কিন্তু ইনারদের দেখার অধিকার ছিল না, আসামি পক্ষের আইনজীবী দেখার অধিকার ছিল না। অর্থাৎ এই ক্ষেত্রে অভিযুক্ত পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে। তো আনোয়ারুল হক সাহেব বলেন যে পুলিশ ডায়েরি সম্পর্কে পুলিশ ডায়েরি সম্পর্কে কি মানে তদন্তকারী কর্মকর্তার কি সর্বদাই জেরা করা যাবে কিনা? যখন সে দেখতে মানে স্মৃতি পুনরাবৃত্তি করতে যাবে, দেখবে তখন পারবে, তখন জি প্রতিপক্ষের আইনজীবী জি, এই করতে পারবে। ধন্যবাদ, বুঝতে পারছেন। তো এখন দেখেন যে ফৌজদারি আদালত কর্তৃক পুলিশ ডায়েরি তলব, ফৌজদারি আদালত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। ফৌজদারি আদালত তার নিকট বিচারাধীন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। পুলিশ ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে যে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালত অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। এই ডায়েরি আন্ডারলাইন করবেন, সাক্ষ্য হিসেবে নয়, বরং উক্ত মামলার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে চেয়ে পাঠাতে পারে। তাহলে এখানে যেটা মনে রাখবেন, আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় বহুবার এসেছে যে পুলিশ ডায়েরি কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় কিনা। পুলিশ ডায়েরি কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? যাবে না। না পুলিশ স্যার। ডায়েরি কি হিসেবে ব্যবহার করা যাবে? সহায়ক হিসেবে, অনুসন্ধান বা বিচারের সহায়ক। তো এখানে একটা দেখেন যে সালাম মল্লিক বনাম রাষ্ট্র 48 ডিএলআর 1996 329 মামলায় বলা হয়েছে পুলিশ ডায়েরি পুলিশ প্রবিধান মতে একটি গোপনীয় দলিল। পুলিশ প্রবিধান মানে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি 1898 172 ধারার অধীন আদালত কেস ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার অধিকারী না, কিন্তু অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। বুঝছেন? জি তো স্যার। এই ছিল আমাদের পুলিশ ডায়েরি রিলেটেড প্রশ্ন। তাহলে পুলিশ ডায়েরির আর এক নাম কি? কেস ডায়েরি। সংক্ষেপে কি বলে? সিটিভি সিটিডিভিডি এই যুগ আর নাই, এখন এসে পেন ড্রাইভ ছিল তাও নাই, এখনো সব ইন্টারনেটের যুগ। স্যার, জি সাক্ষ্যনের 161 ধারার বিধানে যে মনে হয় যে স্মৃতি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে, আর 145 আছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যদি জেরা হয়, জি তখন বিরুদ্ধ পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি দেখার আবেদন করতে পারবে নাকি? জি। জি স্যার। স্মৃতি পুনর্জীবিত করলে 159 ধারায় স্মৃতি পুনর্জীবিত করলে তাকে জেরা করবে 161-তে। আর পূর্ববর্তী যে কোনো লিখিত বিবৃতি সেটা সম্পর্কে জেরা করবে 145-এ। আচ্ছা, তো আমরা কেস ডায়েরি রিলেটেড আপনাদের প্রশ্ন আছে কিনা? কেস ডায়েরি নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি ফৌজদারি আদালতের মানে 10-এর খ নাম্বার প্রশ্নটা দেখেন। ফৌজদারি আদালতের এখতিয়ার ও অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে আলোচনা করুন। মানে একটা ফৌজদারি মামলা, ফৌজদারি আদালতের যে এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, বিশেষ করে ফৌজদারি মামলাটা কোথায় হবে, বিচারটা কোথায় হবে। দেখা গেল যে একজন ব্যক্তিকে আঘাত করা হয়েছে গোপালগঞ্জে, কিন্তু সে চিকিৎসারত অবস্থায় মারা গেছে ঢাকায়। তাহলে মামলাটা
কোথায় হবে, অথবা আহ, কারো মোবাইল চুরি করা হয়েছে ঢাকা থেকে, আইফোন পাওয়া গেছে কক্সেস বাজারে, আবার চোরের বাড়ি হলো খাগড়াছড়ি, তাহলে মামলাটা কোথায় হবে? বা একজন পঞ্চগড়ের একজন ছোট্ট বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে, কিডন্যাপ করছে ধরেন বগুড়ার লোকজন, এবং তাকে উদ্ধার করা হয়েছে রাঙামাটি থেকে, তো ফৌজদারি মামলাটা কোথায় হবে? তো এই কোন মামলা কোথায় হবে এই সম্পর্কে আমাদের ভালো ধারণা লাভ করার জন্য এই আমাদের যে ফৌজদারি আদালতের এখতিয়ার সম্পর্কে জানতে হবে। কি এখতিয়ার? এটারে বলা যায় আঞ্চলিক এখতিয়ার, মানে কোন জায়গায় মামলাটা হবে বা কোন জায়গায় মামলাটার অনুসন্ধান বা বিচার হতে পারে, এই সম্পর্কে আলোচনা করতে আমাদের ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পর্যন্ত, কত বলেন? 177 থেকে 189 পর্যন্ত। বইটা বলেন। এটা শেয়ার মামলায় মানে একটা পক্ষ যখনই ধারায় মানে ই করে দায়ের করে, জি। তাৎক্ষণিকভাবে তো পার্টি খালি পুলিশের সুবিধাটা এগুলো বেশি পায়, আসামির এই যে দাবানু টাবলানু এটা হ্যাঁ। কিন্তু ফাইনালি স্যার দেখতেছি যে সব কিছু করে দেখা গেল যে লাস্ট ফিনিশিং অফিসারের টাকা বিনিময়ে দেখা গেল যে অবগতি সুপারিশ করে দিল, ম্যাজিস্ট্রেটও সেটা অ্যাকসেপ্ট করল। এখন ফের আবার এই মামলা স্যার আলাদা বিষয়কে জোড়ায় দিয়ে ভোট নিতে নিতে পার্টি জীবনকে বয়ে দিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যদি কোনো কারণে যদি কোর্টে দায়ের করা যায় আর ম্যাজিস্ট্রেটের যদি সিস্টেম এটা আমলে নিয়েই নেয়, তাহলে আমার মনে হয় আরো দ্রুত বিচারে। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো, আপনি তো সব মামলা তো কোর্টে হবে না। ধরেন যদি হত্যা মামলা হয়, হত্যা মামলা হইলে এটা আপনি কোর্টে করলেন, কিন্তু কোর্ট সেই সময় 156(3) নির্দেশ দিবে কি রেকর্ড করার জন্য, এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য। এখন আপনি বলতে পারেন যে ওইটা সিআর মামলা হইলে সমস্যা ছিল কি? সিআর মামলা হইলে সমস্যা ছিল কি? সিআর মামলার ক্ষেত্রে আসামি নির্দিষ্ট। ধরেন সিআর মামলায় আমরা আসামি 5 জন, ওই 5 জনই, ওই 5 জনের নতুন কেউ ঢোকার কোনো কি নাই, সুযোগ নাই। সিআর মামলায় পুলিশ তদন্ত, অধিকতর তদন্ত কি মামলা, সিআর মামলায় তো কখনো তদন্ত নাও হইতে পারে, তদন্ত দরকারই নাই, ম্যাজিস্ট্রেট সরাসরি কি নিয়ে নিল, আমলে নিয়ে নিল, তাহলে তো ওই যে তদন্ত কোনো সুযোগই নাই। কিন্তু জিআর মামলায় রিমান্ডের আবেদন করা যাচ্ছে, তদন্ত করা যাচ্ছে, নিত্য নতুন কোনো কিছু পাইলে সেই সম্পর্কে তদন্ত, অধিকতর তদন্ত করা যাচ্ছে। এই কারণে যে সকল মামলা আপনার মনে করেন যে গুরুতর প্রকৃতি, সেটা মানে সিআর মামলা হিসেবে বিচার হয় না, সেটাই করে কি জিআর মামলা হিসেবে আহ, বিচার হয় আর কি। এই আর কি। একটু 5 মিনিটের বিরতি, 5 মিনিট পর আবার আমরা ক্লাস শুরু করি। আমি আসামি তো আমরা দেখি, পড়া শুরু করি। খ নাম্বার দেখেন, ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পর্যন্ত বিচার অনুসন্ধান বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোন অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালতে হবে তার নির্ধারণের পদ্ধতি এই সকল ধারাগুলিতে আলোচনা করা হয়েছে। প্রথমে দেখেন, বিচার বা অনুসন্ধানের গোল দিবেন সাধারণ স্থান। সাধারণ স্থান 177 দ্বারা খুব সোজা, অপরাধ যে জায়গায় মামলা সেই জায়গায়। বাদী বিবাদীর বাড়ি কোন জায়গায় আমার দেখার দরকার নাই। যদি হত্যাকাণ্ড সংঘটিত হয় ঢাকা জেলায়, মামলা হবে কোথায়? ঢাকা জেলায়। তাহলে 177 ধারা একটু পরে দেখেন, 177 ধারায় বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে। ক খকে ঢাকায় খুন করে 177 ধারার বিধান অনুসারে ক এর বিচার হবে ঢাকার ফৌজদারি আদালতে। বুঝতে পারছেন? 77 কিন্তু ক্লিয়ার। আচ্ছা, 178টা একটু পড়ি দেখেন, যে বিভিন্ন দায়রা বিভাগে মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা। 178 ধারার বিধান অনুসারে এক ফৌজদারি আদালতের এখতিয়ারের মধ্যে সংঘটিত অপরাধের বিচার, গোল দিবেন সরকার নির্দেশ দিলে অন্য ফৌজদারি আদালতে অনুষ্ঠিত হতে পারে। আমরা তো জানি 177-এ বললো অপরাধ যে জায়গায় মামলা তো সেই জায়গায়, কিন্তু 178-এ বলতেছে যে সরকার যদি নির্দেশ দেয় তাহলে সেই জায়গা না হয়ে অন্য জায়গায়ও বিচার হতে পারে। একটু পড়ি দেখেন, ক খ কে ঢাকাতে খুন করে 177 ধারার বিধান অনুসারে খ খুনের জন্য ক এর বিচার কোথায় হবে? খ কে খুনের জন্য ক এর বিচার হবে ঢাকাতে, যেহেতু খুনটা হয়েছে কোথায়? ঢাকাতে। কিন্তু কোনো কারণে যদি ঢাকাতে ক এর বিচার না করা যায়, তবে সরকার নির্দেশ দিলে অন্য যে কোনো আদালতে খ
খ কে হত্যার জন্য ক এর বিচার হতে পারে। এটা হলো নির্বাহী আদেশ, বুঝছেন? নির্বাহী আদেশ মানে হাইকোর্টের আদেশ না, এটা এই আদেশটা কি, সরকার বলল যে ধরেন গোপালগঞ্জে রাবেট হত্যা হলো, রাবেট হত্যা হওয়ার পরে আমাদের এখানে মানে বিচার কার্যক্রম ব্যাহত হয়েছে। তো ব্যাহত হলে সরকার যদি বিভিন্ন মারফত জানতে পারে যে গোপালগঞ্জে অমুক হত্যার বিচার করা সম্ভব হচ্ছে না বা বিচার কার্যক্রম হওয়া জরুরি, তখন সরকার নির্দেশ দিতে পারে ঠিক আছে এই মামলার বিচার গোপালগঞ্জ না হয়ে অমুক জায়গা হবে। বাট এটা কিন্তু নর্মালি 177 ধারার ক্ষেত্রে, মানে বিচারটা কোন জায়গায় হওয়া উচিত ছিল এক জায়গায়, কিন্তু সরকার নির্দেশ দিলে আরেক জায়গায় হতে পারে। 178 বুঝতেন? বিচার জি। বিচার কমপ্লিট হয়ে গেছে, হুম। এখন কি রাবেটের বা ইচ্ছে করলে আবার করতে পারে? আপিল করে ফিরে, হ্যাঁ, কমপ্লিট হয়েছে বলতে কি বুঝাচ্ছেন? বিচার কি শেষ হয়ে গেছে না? তা তো জানি না। মানে তো যে প্রসাদ দেওয়া হয়েছে আর বিচার কি কোনো কি পর্যায়ে আছে তা তো আর জানি না। ফৌজদারি মামলার বিচার তো যদি খালাস হয় তাহলে খালাস হইলেও তো আপিল হইতে পারে, তারপরে আপিল হবে, তারপরে লিভ টু আপিল হবে মোটামুটি, এরপরে যদি ফাঁসি হয়ে যায় ফাঁসি দিলেও শেষ পর্যন্ত কি আছে, রাষ্ট্রপতির ক্ষমা। তো কোন পর্যায়ে আছে তো আন্দাজে না জানিয়ে বলা যাবে না। দেখেন, যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বা যেখানে পরিণাম দেখা দিয়েছে, 179 ধারায় বলছে যে যদি কোনো অপরাধ সংগঠিত হয় এক জায়গায় আর অপরাধের ফলাফল যদি দেখা দেয় আর এক জায়গায়, দুই জায়গার যে কোনো এক জায়গায় বিচার হতে পারে। দুই জায়গায় কেন, 10 জায়গাও হইতে পারে। কেমনে দেখেন, একজনকে আহত করা হয়েছে গোপালগঞ্জে, কিন্তু সে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ট্রিটমেন্টরত অবস্থায় সে মারা গেছে, বা মারা যাক বা না যাক, সেখানে 10 দিন ট্রিটমেন্ট করার পরে সে সুস্থ হয়েছে। বুঝতে পারছেন? তাহলে ঘটনা ঘটছে গোপালগঞ্জে আর পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে কোথায়, ঢাকায়। তাহলে এই জায়গায় মামলা হতে পারে কোথায়, গোপালগঞ্জ বা ঢাকার যে কোনো এক জায়গায়। আমরা একটু পরেই পড়বো যে ধরেন একজন ব্যক্তি, হ্যাঁ একজন ব্যক্তি যে এ জায়গা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ফৌজদারিতে ভাই ওই অপরাধীর বাড়ি কোন জায়গা আর ভিকটিমের বাড়ি কোন জায়গা এটা ডাজেন্ট ম্যাটার, ঘটনাটা ঘটছে কোন জায়গা সেটা ম্যাটার করে। তো ধরেন একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। 179 ধারায় বলা হয়েছে অপরাধ যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয় সেই আদালতে অথবা যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণাম, নিচে লেখেন পরিণাম বা ফলাফল, পরিণাম বা কি ফলাফল দেখা দিয়েছে, সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। তো উদাহরণ দেখেন, ক খ কে খুলনায় গুরুতর জখম করে, খ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা যায়। তাহলে ক এর বিচার হবে কোথায়, খুলনা অথবা ঢাকা। এই জায়গা ক খ এর বাড়ি কোন কোন জায়গা এটা কি বলেন, অপ্রাসঙ্গিক। উদাহরণ 2 দেখেন, গোপালগঞ্জ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে করিমকে জখমের ভয় দেখানো হলো এবং এইভাবে ধরেন ঘ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে যে ব্যক্তি তাকে ভয় রেখেছিল তাকে সম্পত্তি প্রত্যার্পণের জন্য প্ররোচিত করলো। গ ধরেন আরেকটা জেলা, তো ভয় দেখানো হয়েছে গোপালগঞ্জে আর ওই ভয় দেখাইয়া তার সম্পত্তি নেওয়া হয়েছে ঘ নামক জেলা থেকে। এই ক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধের বিচার এবং অনুসন্ধান করা যেতে পারে গোপালগঞ্জ অথবা ঘ নামক আদালতে। বুঝতে পারছেন? 3 নাম্বারটা দেখেন, এ সি নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে যখন প্রাপ্ত হয়, আরিফ চাঁপাইনবাবগঞ্জ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে কি হয়, যখন প্রাপ্ত হয়। জখমের 10 দিন আরিফ ওয়াই নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে এবং আহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এরপরে ধরেন 10 দিন ছিল ওয়াই নামক আর একটা জেলায়। পরবর্তী 10 দিনের অধিক সময় জেড নামক ধরেন জামালগঞ্জ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে বসবাস করে। তাহলে আহত হয়েছে এক জায়গায়, মাঝখানে ছিল এক জায়গায়, আর পরবর্তী 10 দিন আর এক জায়গায় বসবাস করছে। ওয়াই ও জেড নামক আদালতের স্থানীয় সীমানার মধ্যে তার স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হয় মানে যখন সে অমুক অমুক জায়গায় ছিল সে স্বাভাবিক কাজকর্ম করতে কি ছিল, ব্যর্থ ছিল। এ কে গুরুতর জখম করার অপরাধের অনুসন্ধান ও বিচার সি ওয়াই বা জেড আদালতের যে কোনো একটি হতে পারে। বুঝছেন? তাহলে 177-এর সাথে 179-র পার্থক্য কি বলেন তো? মামলা এক জায়গায় অপরাধ এক জায়গায় মামলা, আর 179 যে জায়গায় ঘটনা বা ফলাফল দেখা দিয়েছে সে জায়গায়। বুঝছেন?
ধরেন আইনটা হচ্ছে কিরকম, আপনি তো এই জিনিস আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি 177-এ এইভাবে বলবেন যে যে জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে সেই জায়গায় মামলার অনুসন্ধান বা বিচার হবে, এই কথাই বলা হয়েছে কত ধারায়। আপনার মতো একটা উদাহরণ দিয়ে দিলেন, এই হচ্ছে বারবার পড়ার সার্থকতা, মানে আপনি ওই জিনিসটা নিজের মতো করে লিখতে পারতেছেন। আশা করি 79 বুঝতে পারছেন। এখন আমরা দেখব 181টা একটু দেখি, দেখেন। চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি অপরাধের বিচার। আচ্ছা দেখেন, 181 আন্ডারলাইন করেন। 181 2 ধারা অনুসারে অপরাধজনক আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে, সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ রেখেছে বা অপরাধটি সংগঠন করেছে। 3 জায়গার যে কোনো এক জায়গায়। তার আগে আপনাদের একটু জানা দরকার অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ কি। একজনের সম্পত্তি আর একজন আত্মসাৎ করা, আত্মসাৎটা সম্মতি ও সহ হতে পারে, সম্মতি ছাড়াও হতে পারে। আর বিশ্বাসভঙ্গ, বাংলা সিনেমায় যেটা হয় যে একজনের অফিসে আর একজন চাকরি করে, তার অগোচরে, মালিকের অগোচরে সকল সম্পত্তি নিজের মতো করে নিয়ে নিছে, এটাই হচ্ছে কি বিশ্বাসভঙ্গ। তো ধরেন যে একজন ব্যক্তি বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে, তো বসুন্ধরার কোম্পানির সে বিভিন্ন জিনিসপত্র সে খাতা কলমে আত্মসাৎ করছে, কাগজে কলমে আত্মসাৎ করছে ঢাকার অফিসে পয়সা। আর যে জিনিসপত্র তিনি আত্মসাৎ করেছে এই আত্মসাৎ গুলো জিনিসগুলো রাখছে ধরেন চট্টগ্রামে। রাখছে কোথায়? চট্টগ্রামে। তো এই জিনিস চট্টগ্রামে কিছু রাখছে, আবার কিছু রাখছে দেন কক্সেস বাজারে। কিছু জিনিস উদ্ধার করা হলো চট্টগ্রাম থেকে, কিছু জিনিস উদ্ধার করলো কক্সেস বাজার থেকে। আর অপরাধটা সংঘটিত হয়েছে কোথায়? খাতা কলমে, ঢাকাতে। তাহলে মামলা কোথায় হবে? এই যে দেখেন, এই যে এই যে যে সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে, যে জায়গা থেকে গ্রহণ করছে, সম্পত্তির কোনো অংশ রেখেছে, যে জায়গায় সে রেখেছে, বা অপরাধটি সংগঠন করেছে, এই সব জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। বুঝতে পারছেন? মানে এক বলেন। যে জায়গা অপরাধ সংগঠিত হয়েছে, সেই জায়গা অথবা যে মালামাল রাখছে যে জায়গায়। মালামাল রাখছে বা মালামাল নিছে সেই সব জায়গার, ধরেন তাদের খাতা কলমে জিনিস ওই কারসাজি করছে ঢাকায় বসে, তাদের ফ্যাক্টরি ছিল চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ওই মালামাল সে নিয়ে রাখছে কক্সবাজারে। তাইলে মূল অপরাধ সংগঠিত হয়েছে ঢাকায়, ফ্যাক্টরি থেকে মালামাল আত্মসাৎ করছে কোথা থেকে? চট্টগ্রামে। আর সেই মালামাল গুলো উদ্ধার করছে কোথায়? কক্সবাজারে। তা মামলা কোথায় হতে পারে? 3 জায়গার যে কোনো এক জায়গায়। বুঝতে? তারপরে দেখেন 183-3 ধারা অনুসারে চুরির অপরাধে বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বা যেখানে চোরাই মাল দখলে রেখেছে। চুরি তো বুঝেন সবাই, অনুপ চুরি হয় কোন ধরনের সম্পত্তি? আহ, যে সম্পত্তিতে মালিকের সম্মতি থাকে না, কোন ধরনের অথবা সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। হ্যাঁ সেইটা বলেন, অস্থাবর। র্যাম স্লো হয়ে গেছে। চুরি হবে কি বলার সাথে সাথে অস্থাবর সম্পত্তি। ধরেন ঢাকা থেকে চিন্তাই করছে মোবাইল, সেই মোবাইল পাওয়া গেছে খুলনা, তাহলে চুরি হয়েছে ঢাকাতে আর চোরাই মাল পাওয়া গেছে কোথায়? মামলা কোথায় হবে? ঢাকা খুলনার যে কোনো এক জায়গায়। আপনি একটা জিনিস এখানে খেয়াল করবেন যে এই ফৌজদারি মামলার আঞ্চলিক এখতিয়ারের ক্ষেত্রে ভিকটিমের বাড়ি কোথায়, তারপরে যারা অপরাধী তাদের বাড়ি কোথায়, এই কারণগুলো কি অপ্রাসঙ্গিক। দেখতে হবে ঘটনাটা কোথায় ঘটেছে বা সম্পত্তিটা কোথায় পাওয়া গেছে। তো তারপরে দেখেন 181-4 ধারা অনুসারে মনুষ্য অপহরণের অপরাধের অনুসন্ধান বা বিচার হবে। অপহরণ বুঝেন তো? একজনকে আর এক জায়গা তারে ভুলাই ভালাই নিয়ে গেছেন অথবা জোরপূর্বক নিয়ে গেছেন। আদালতের অনুসন্ধান বা বিচার হবে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মানুষটিকে অভিযুক্ত ব্যক্তি অপহরণ করেছে, ধরেন নিয়ে গেছে গোপালগঞ্জ থেকে, আর জোরপূর্বক হরণ করেছে বা আটক রাখা হয়েছিল। গোপালগঞ্জ থেকে নিয়ে গেছে আর তারা আটক রাখছিল ঢাকায়, তাহলে মামলা কোথায়? ঘটনা ঘটছে গোপালগঞ্জ, পাওয়া গেছে ঢাকা। 2 জায়গার যে কোনো এক জায়গায়। বুঝছেন? স্যার এই সাবসেকশন গুলো মনে রাখতে হবে স্যার। সাবসেকশন লিখিততে মনে রাখার না রাখলে সমস্যা নাই, সব 181-তে চালাই দিলেই হয়। 181-তে চালাই দিলে হয়। বলেন। 181 দ্বারা তার যেমন মানে এই অপরাধ যেমন আত্মসাৎ, তারপরে চুরি,
এগুলো সব সাবসেশনে করে না, আমি বেস করে করা হয়েছে। এখন কথাটা কি সেটাই শুনতে চাচ্ছি। কথা হচ্ছে এটাকে আমরা সবসময় উল্লেখই করতে পারি, এক একাশি করতে একাশি চালা দিলেই তো তাই বলতে আপনার যদি সাব সেকশন মনে না থাকে তাহলে তো 181, তাও মনে না থাকলে ফৌজদারি কার্যবিধি, তাও মনে না থাকলে বলবেন যে আইনে আছে যে। আর আপনার যদি মনে থাকে আমি ঢুকে ঢুকে একাশি এক একাশি একাশি এক আচ্ছা, সব দিয়ে দিবেন, তো ভালো হয়। সাবসেকশন ধরেন আমরা তো এখানে দিছি যে এই জিনিসগুলো আমরা প্রিলিমিনারিতে পড়ছি, এখন আপনার মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা না, 181 দিয়েই মনে রাখেন। বাট আপনার যতটুকু মনে রাখা দরকার যে অপহরণের মামলা কোন জায়গায় হতে পারে, আত্মসাতের মামলা কোন জায়গায় হতে পারে, চুরির মামলা কোথায় হতে পারে। জি। তো তারপরে দেখেন, এটা দেখেন 182, যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান বল দিবেন অনিশ্চিত, মানে কোন জায়গায় অপরাধটা হয়েছে এটা কি অনিশ্চিত। ধরেন এরকম হতে পারে যে কোনো অপরাধটা চলমান আছে, যে একটা ডাকাতি শুরু হয়েছে, খুলনা ডাকাত দল উঠছে খুলনা থেকে, আর ডাকাত দল ধরা পড়ছে গিয়ে ঢাকায়, আর এর মধ্যে তারা ডাকাতি কার্যক্রম চালাইছে। তাহলে রেল মানে ট্রেনটা যত জায়গার উপর দিয়ে গেছে এই সব জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। একটু পড়ি দেখেন, যে ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী যখন এটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে এটা অনিশ্চিত। আমাদের সাধারণত ঢাকা শহরে কখনো কখনো ঢাকার থানাগুলো তো আমাদের গোপালগঞ্জের মতো না, মানে গোপালগঞ্জ এরকম একটা থানা থেকে আর একটা থানা আমরা শনাক্ত করতে পারি, আর ঢাকায় দেখা গেল গুলশান বনানী, অনেক সময় পুলিশ স্টেশনে গেলে তারা মামলা নিতে চায় না, বললো যে এটা গুলশান থানায়, বা এরকম বনানী আছে। থানায় গেলে বনানী থানায় বললো গুলশান থানা, আর গুলশানে গেলে বললো বনানী থানা, এই নিয়ে ঘোরাঘুরি করে আর কি, যে ওইটা অমুক এলাকার মধ্যে পড়ে, আমি এই জায়গায় মামলা নিতে পারবো না। তো যদি কোনো অনিশ্চয়তা দেখা দেয়, যতগুলো জায়গা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে, কত ধারায়, তো তখন পুলিশ মহোদয়কে বুঝাইতে হবে যে আপনি মামলায় অনিশ্চয়তায় যেহেতু ভুগতেছেন দুইজন, একজন মামলা নিলে কোনো সমস্যা হবে না, সেটা দেওয়া হয়েছে কত ধারায়, 182 ধারায়। জি। যখন কোনো অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংঘটিত হয়েছে, একটা অপরাধের আংশিক করছে এক এলাকায়, আংশিক করছে কোথায়, অন্য এলাকায়। ধরেন আপনি একজনরে মোটামুটি আঘাত করতে করতে এক জেলা থেকে মোটর সাইকেলে তারে গুলি করতেছেন, গুলি করতে করতে টঙ্গী থেকে গুলি করতে করতে উত্তরায় এসে তারে একবারে মেরে ফেলছেন, তাহলে আংশিক করছে কোথায়, টঙ্গীতে, আর আংশিক উত্তরা। উত্তরায়। তাহলে মামলা গাজীপুর অথবা ঢাকার যে কোনো এক জায়গায় হতে পারে। যে ক্ষেত্রে অপরাধটি চলমান, মানে চলমান মানে অপরাধ দৌড়াচ্ছে এবং একের অধিক এলাকায় সংঘটিত হতে থাকে, অপরাধ তো আর নিজে দৌড়াইতে পারে না, মানে অপরাধটা চলমান আছে, যে কথা বললাম যে ট্রেনের মধ্যে অপরাধ করতেছে, তারপরে ধরেন আমাদের ওই উড়োজাহাজের ভিতর হতে পারে না, ইউএস বাংলার এয়ারলাইন ধরেন ঢাকা থেকে শুরু হয়েছে কক্সবাজারে গিয়ে নামছে, যে ক্ষেত্রে তার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে, যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি, মানে অপরাধটা 64 জেলায় বোমা ফাটাইছে, 64 জেলায় বোমা ফাটাইছে, তো এটা তো একটা কাজের সমষ্টি, তাহলে মামলা 64 জেলার যে কোনো এক জায়গায় হতে পারে। বা এইভাবে যদি বলি যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ধানমন্ডি 32 নম্বরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারা হয়েছে 1975 সালের 15ই আগস্ট, বাট ওই দিন সারা ঢাকার বিভিন্ন জায়গায় অনেক হামলা টামলা বিভিন্ন কিছু হয়েছে, তাহলে এটা হচ্ছে কতিপয় কার্যের কি সমষ্টি, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। সেই ক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধটির অনুসন্ধান বা বিচার এমন এলাকায় এখতিয়ার প্রয়োগকারী যে কোনো আদালত করতে পারবে, মানে যতগুলা নিয়ে আপনার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তাদের যে কোনো এক জায়গায় মামলা করা যাবে, মামলা করলে সেটা কি হবে না। আচ্ছা, আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করি দেখি, দেওয়ানি কার্যবিধির প্রশ্ন অনলাইন অফলাইনে যারা যারা আছেন সবাই উদ্দেশ্য করে বলেন তো, যে একটা মামলা হওয়া উচিত ছিল খুলনা অথবা গোপালগঞ্জে, বাট ভুল ক্রমে ওই মামলাটার বিচার হয়ে গেছে ধরেন পিরোজপুরে, দেওয়ানি মামলার বিচার কোথায় হয়েছে, পিরোজপুরে। এখন ওই মামলাটার আদালত রায়ও দিয়ে দিছে,
মানে ডিক্রি দিয়ে দিচ্ছে। এখন পরবর্তীতে যে জাজমেন্ট ডেটর, সে এসে বলতেছে যে ইওর অনার এই মামলার আঞ্চলিক এখতিয়ার ভুল ছিল, তো ন্যায় বিচার ব্যাহত হয়েছে। বলেন তো আপিল আদালত এই ডিক্রিটা বাতিল করবে কিনা? না স্যার, করবে না। করবে না স্যার। স্যার যদি ওই যে ন্যায় বিচার আঞ্চলিক ন্যায় বিচার ব্যর্থ যদি না হয় তাহলে শুধু আচ্ছা, এখতিয়ারের স্যার, আপিল আদালত যে এখতিয়ার করবে না, অনলাইনে যারা আছেন কেন করবে না ব্যাখ্যা দেন, আইনের রেফারেন্স দেন। উচ্চ আদালতের সিদ্ধান্ত স্যার। না, স্যার সহজ উত্তর নাকি? ব্যাহত না হয়, না হয় এজন্য আঞ্চলিক এখতিয়ার বাধা হতে পারে। এটা তো আপনার just মুখের কথা বললেন, বাট আইনজীবী হতে হলে আপনার কি দেওয়া লাগবে? রেফারেন্স দেওয়া লাগবে। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে একজন বলে দিয়েছে উচ্চ আদালতের নজির, ঠিক আছে। আচ্ছা শুনেন, রেফারেন্স হলো যে প্রথমত আমাদের দেওয়ানি কার্যবিধির 99 ধারা, কত ধারা? 99 ধারায়, 99 ধারায় বলছে যে যদি আঞ্চলিক এখতিয়ার বা অন্য কোনো ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে আপিল আদালত এই মামলাটার মানে পুনর্বিচারে প্রেরণ করবেন না, বা এটা তিনি বাতিল, ডিগ্রি বাতিল করবেন না। যদিও এখতিয়ারগত ভুল আছে, কিন্তু দেখলো যে এখতিয়ারগত ভুলের কারণে কি হয় নাই, ন্যায় বিচার ব্যাহত ন্যায় বিচার হয় নাই। ব্যাহত হয় নাই। তখন 99 ধারায় বলতেছে উনি এটা মানে ডিগ্রি বাতিল করবেন না। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে যে ভুল, বা ওই যে আপনাদের প্রশ্ন ছিল, বা ধরেন প্লিডিংসে সিগনেচার করা হয় নাই এবং ও ভুল হয়েছে, আদালতের এখতিয়ারও ভুল হয়েছে, তো এগুলো উনি সংশোধন করবে কত ধারায়? আবার পাঠাইলো না, ঠিক আছে, সংশোধন করবে দেওয়ানি মামলার কার্যধারায় যদি কোনো ভুল থাকে সেই কার্যধারার ভুল সংশোধন করে 153 ধারায়। কত ধারায় বলেন? 153 ধারায়। 153। বুঝতে পারছেন? হ্যাঁ, সংশোধন 151-তে। আর 152-তে হলো ডিক্রি রায় সংশোধন, আর 153-তে হলো কার্যধারা সংশোধন, আর 6 আদেশের 17-তে হচ্ছে প্লিডিং সংশোধন, 14 আদেশের 5-এ হলো বিচার্য বিষয় সংশোধন, 41 আদেশের 3-এ হচ্ছে আপিলের মেমো সংশোধন। যাই হোক, তো আপাতত মনে রাখবেন। তো আমরা উদাহরণে আসি, উদাহরণটা পড়ি যে একদল ডাকাত যশোর থেকে কক্সবাজারগামী ট্রেনে উঠে ডাকাতি শুরু করে। এখন আবার একজন বলেন না যে স্যার যশোর থেকে তো কক্সবাজারের ট্রেন নাই, আপনি কি উদাহরণ লিখছেন? হ্যাঁ, এবং কক্সবাজার এসে পুলিশ কর্তৃক ধৃত হয়। ট্রেনটি যতগুলো জেলার মধ্য দিয়ে ভ্রমণ করেছে সেই সকল জেলার যে কোনো একটি ডাকাতি অপরাধের বিচার হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা প্রায় এই প্রশ্নের শেষ প্রান্তে চলে আসছি। পরেরটা দেখেন, যে জেলায় বিচার হবে সেই ব্যাপারে সন্দেহ থাকলে হাইকোর্ট সিদ্ধান্ত দিবে। এটার অর্থ হলো, দেখেন 185 ধারা অনুসারে এটা গোল দিয়েন, 2 বা ততোধিক আদালতের কোনটিতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে এরূপ কোনো প্রশ্ন দেখা দিলে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে হাইকোর্ট বিভাগ। 2 বা ততোধিক আদালতে যদি বিচার নিয়ে সন্দেহ হয় তাহলে সন্দেহ দিবে কে, মানে ডিসিশন দিবে কে? হাইকোর্ট। আর 178-এ বলছিল যে একটা অপরাধের বিচার এক জায়গায় হওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিচ্ছে কে? সরকার। দুটার ভিতরে পার্থক্য কি অনুপ? 178-এর সাথে 185 পার্থক্য কি? সরকার আর ইসে সেটা দুইটার নাম বললেন, মানে ব্যাখ্যা দিয়ে বোঝান আমারে। 177-এ তো যেখানে ঘটার কথা সেইখানে আহ মামলা দেবে। হুম। আর এইখানের আপনাদের ইসে 185-তে বলতেছে যে এই যদি সন্দেহ থাকে তাহলে সেইখানে দেবে হলো হাইকোর্ট স্যার। আসমা খানম বলেন। 127 এক আদালতে দায়িত্ব, এটা 2 বা ততোধিক এক্স্যাক্টলি, 177-এর ক্ষেত্রে ওই মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? এক জায়গায়। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিচ্ছে 178-এ কে? সরকার। আর এই জায়গায় বলতেছে এই মামলাটা শুরুতেই সন্দেহ হয়েছে যে মামলাটা 2 বা ততোধিক আদালতের যে কোনো এক জায়গায় দায়েরযোগ্য, কিন্তু এক বলে নাই যে এক আদালতেই দায়েরযোগ্য। তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে কে বলেন? হাইকোর্ট বিভাগ। দেখেন উদাহরণ, খ কে খুলনাতে গুরুতর জখম করে এবং খ ঢাকা একটি হাসপাতালে মারা যায়। যদি খ এর বিচার খুলনা নাকি ঢাকাতে হবে এরূপ প্রশ্ন উত্থাপিত হয় তাহলে এই বিষয়ে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত নিতে পারবে যে কোন জায়গায় বিচার অনুষ্ঠিত হবে। আলম ভাই বলেন তো, এটা যদি আপনি 178-এ আনতে চান তাহলে উদাহরণটা কেমন দিবেন? সেম উদাহরণটারে
এটা 185-র উদাহরণ বললাম, 178-এ আনলে উদাহরণটা কি কেমন কিভাবে হবে আলম ভাই? আ- আম- আপনি পারবেন, আনোয়ার হক সাহেব পারবেন, বলেন তো। উদাহরণ তো এরকম হবে। এটারে বানান, এই উদাহরণটারে বানান, এই উদাহরণটারে 178-এ বানান, কনভার্ট করেন। ক খুলনায় আমার ভুল দখল হচ্ছে। হুম। এখন ক বিচার খুলনা পারবে, আবার এসে হবে। বুঝতে পারেন নাই বোধহয়। এ জাকারিয়া বলেন, পারবেন? বলেন, খুব সোজা। দখল করছে হ্যাঁ আর ঢাকার হাসপাতালে সে মারা গেছে হ্যাঁ। স্যার। 78-এর সাথে এটাই আছে স্যার। ওই জায়গায় যদি আমি ওই ঢাকায় যদি মামলা আমি না করতে পারি, তাহলে আমি খুলনায় মামলা করবো। না, সেটা আমি বললাম যে এই হুম। উদাহরণটা 178-এ আপনি বলবেন যে খুলনায় আঘাত করছে, খুলনায় মারা গেছে, নাকি খুলনায় আঘাত করছে, খুলনায় মারা গেছে। এখন এই মামলাটা তো খুলনায় হওয়ার কথা ছিল, কিন্তু এটার ভিতর ঢাকাতে হতে পারে যদি কে নির্দেশ দেয়, 178-এ সরকার। সরকার। বুঝছেন? আর যদি এই জায়গায় যে উদাহরণটা আছে 185, যে মামলাটা শুরুতেই দায়েরযোগ্য ছিল কোথায়, 2 একই আদালতে, আদালতে। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে কে? হাইকোর্ট বিভাগ। বুঝতেন? ধরেন আমরা পরীক্ষায় কি আসবে তা তো আমি জানি না, কিন্তু এই উদাহরণটাই দিয়ে দিল যে এই জায়গা মামলাটা কোথায় করবে, তখন কিন্তু এই বেশি লেখা না, উনি অ্যাকচুয়ালি জানতে যে আপনি কি এই বিষয়টা জানেন কিনা। তো বর্তমান যে পরীক্ষার সিস্টেম, এটা কিন্তু পাশ করা সহজ যদি আপনার সবকিছু একটু জানা থাকে। ধরেন প্রবলেমেটিক প্রশ্ন কি আপনার মুখস্থ কিছু লেখা লাগে? না, ওটা আপনি যদি জানেন, রোগ শনাক্ত করলে ওষুধ দিবেন খালি অল্প। ডাক্তার। তারপরে ডাক্তারও কিন্তু মুখস্থ কিছু কিছু লেখা নাই, এটা নিজের মতো করে লিখতে হবে। তো জানলে সোজা, না জানলে মনে হবে যে এর চেয়ে কঠিন আর নাই। যাই হোক, আজকে আমরা আমাদের শেষ ধারায় চলে আসি, সেটা হলো যে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের দায়। আমাদের যে দণ্ডবিধির যে 188 ধারা, এটার সাথে মিল আছে, সরি, ফৌজদারি কার্যবিধির 188 ধারা, দণ্ডবিধির 4 ধারা হুবহু কি বলেন, এক। মিল। বাংলাদেশের বাইরে যদি বাংলাদেশি কোনো নাগরিক অপরাধ করে, বাংলাদেশের বাইরে অপরাধ করতে হবে কার? বাংলাদেশি নাগরিক। সে ধরেন যে দেশেই থাকুক না কেন, ওই বাংলাদেশি নাগরিকের বিচার বাংলাদেশে যদি সে যখন আসবে তার বিচার করা যাবে। এটাই ফৌজদারি কার্যবিধির 188। আর দণ্ডবিধির কত? আর একটা কথা, সেটা হলো বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, এটাকে মনে করতে হবে এক খণ্ড কি বলেন, বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, এটা হলো এক খণ্ড বাংলাদেশ। এটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এর মধ্যে যদি কোনো দেশের নাগরিক কোনো অপরাধ করে, সে বাংলাদেশি হোক বা না হোক, ওই বিদেশি নাগরিক হইলেও তার বিচার বাংলাদেশে করা যাবে। এটাও কত? 188। তার মানে ফৌজদারি কার্যবিধির 188 দ্বারা কোন কোন নাগরিকদের জন্য প্রযোজ্য বলেন তো? বাংলাদেশি প্লাস বিদেশি। তবে বিদেশি যদি আমি আনতে চাই, তাহলে বিদেশি অপরাধটা করেছে কোথায়? বাংলাদেশি নিবন্ধিত বাংলাদেশ। জাহাজ বা উড়োজাহাজ। আর বাংলাদেশিদের যদি আনতে চাই, জাহাজ বা উড়োজাহাজে না থাকলেও চলে, কিন্তু সে বাংলাদেশের বাইরে যে কোনো এক জায়গায় থাকা লাগবে এবং বাংলাদেশের আইনের পরিপন্থী কোনো কাজ সেখানে করেছে। তো দেখেন যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা উভয় একই বিষয় নিয়ে আলোচনা করেছে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক নয় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার প্রয়োগের অনুমতি দিয়েছে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী দুইটি ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য বিচার করা যাবে। এক, যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে অপরাধ করে। বাংলাদেশের বাইরে মানে কি? অন্য কোনো দেশে। যখন কোনো ব্যক্তি, সে বাংলাদেশি বা বিদেশি, বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে, তা যেখানেই থাকুক না কেন, কোনো অপরাধ করে। তাহলে আমরা যে ধারাগুলো পড়লাম, একটু আপনাদের আমি বলি, আপনারা একটু সাথে সাথে তাল মেলান। 177 পড়ছি আমরা, 177-এ অপরাধ করছে কয় জায়গায়? এক জায়গায়, এক মামলা জায়গায়। মামলা সেই জায়গায়। 178
যে এক জায়গায় মামলা হলে সরকার নির্দেশ দিলে আর এক জায়গায় বিচার হতে পারে। এটা পারে। কত? 178। 78। 179-তে ছিল অপরাধ যে জায়গায় ঘটছে, পরিণাম বা ফলাফল যেখানে দেখা দিয়েছে, এই সব জায়গায় যে কোনো এক জায়গায়। এটা এক কত? জায়গায়। 181। 79। 181-তে বলছে যে চুরি, চোরাই মাল, অপহরণ, আত্মসাৎ এগুলা যে জায়গা ঘটছে, যে জায়গা আটককৃত ব্যক্তিরে পাওয়া গেছে বা সম্পত্তিরে পাওয়া গেছে বা যে জায়গা থেকে সম্পত্তি গ্রহণ করছে, এসব জায়গার যে কোনো এক জায়গায় হতে পারে। এটা কত? 181। 182-তে বলছে যদি অপরাধ সংগঠনের স্থান কি হয়? অনিশ্চিত হয়, কোনো অপরাধ চলমান থাকে, এক অংশ এক জায়গায় আর এক অংশ আর এক জায়গায়, যদি এটা কতিপয় কার্যের সমষ্টি হয় তাহলে যে কোনো এক জায়গায় বিচার হতে পারে। এটা কত? 182। এরপরে আমরা পড়লাম 185, যেখানে বলছে যদি কোনো অপরাধ, যদি কোনো মামলা দুই বা ততোধিক জায়গায় দায়েরযোগ্য হয় তাহলে সিদ্ধান্ত সন্দেহের সৃষ্টি হলে সিদ্ধান্ত দিবে কে? হাইকোর্ট। কে? হাইকোর্ট বিভাগ। আর হাইকোর্ট। 188 পড়লাম যে বাংলাদেশী নাগরিক বা বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের বাইরে অপরাধ করলে বাংলাদেশি আইনে করা যাবে, এবং ফৌজদারি কার্যবিধির 188 ধারা দণ্ডবিধির কত ধারার সমান? 4 ধারা। এই তো আমাদের ফৌজদারি কার্যবিধি। আজকে এই পর্যন্তই। শনিবারে আপনাদের পরীক্ষা আছে দণ্ডবিধির, সবাই পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। আর মানে মানুষ, আমরা আমাদের জীবনে আমি থেকে শুরু করে আমরা যারা আছি, আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি অপচয় করি জানেন? সময়। সময়। সময়টা সবচেয়ে বেশি অপচয় করি। তো আমি অন্যান্য ক্ষেত্রে যে অপচয় করি না কেন, আপনাদের যে পড়াই এই জায়গায় আমি কিন্তু অপচয় কম করি, আমি আমার মতো চালাই যাচ্ছি। মানে আপনারা কেউ পড়েন বা না পড়েন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হইলে হইলে আমার দোষ দিয়েন না যে স্যার পড়াই নাই বা ইয়ে করেন নাই। এটা কিন্তু মানে আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, এখন আপনারা হয়তোবা কি করেন না না করেন আপনাদের ব্যাপার। বাট যারা ফৌজদারি ধরেন প্রথমবারে পড়েন নাই, তারা যদি এবারও এসে এই যে যে আমরা প্রতিদিন দিছি, একটা ক্লাসের পর 2 দিন পান আপনি, বা এই যে আজকে কালকে, তো প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলে, এখন থেকেও শেষ করলে কিন্তু মানে আমাদের কোর্সও শেষ, আপনার পড়াও শেষ। বাট ওই যে আপনার, আর আর একটা কথা আমি বলিনি, আপনি যতই ভালো লেখে, যতই ভালো পারেন না কেন, যদি আপনি পরীক্ষা না দেন তাহলে আপনার এই পড়ার কোনো দাম নাই। তো পরীক্ষা না দিলে আমি কিন্তু আপনার ভুল ত্রুটি সংশোধন করতে পারবো না। তো সবাইকে ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, আর না হলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার।